প্রিয় চিকিৎসকবৃন্দ, আজকে হাজির হয়েছি আপনাদেরকে মাইক্রোবায়োলজি 2 লেকচারে স্বাগতম জানানোর জন্য। মাইক্রোবায়োলজি 2 লেকচারে আপনাদের সবাইকে সুস্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার কামাল আপনাদের সাথে আছি আজকে পুরোটা সময় জুড়ে। আজকে আমাদের কন্টেন্ট থাকবে মাইকোলজি, প্যারাসাইটোলজি এবং ভাইরোলজি। আমরা গত ক্লাসে আপনাদেরকে সিলেবাস সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম এবং সাথে বলেছিলাম মাইক্রোবায়োলজি রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় অ্যাডমিশনের জন্য আপনার স্বপ্নের সাবজেক্টের চান্স পাওয়ার জন্য কতটুকু অংশ জুড়ে রয়েছে, কতটুকু আপনার বিস্তার করে আছে, কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা আবারও মাইক্রোবায়োলজির সেই অংশটুকু, গর্বিত অংশটুকু আমরা দেখাবো আপনাকে। একটু সবাই বোর্ডের দিকে তাকিয়ে দেখুন। বোর্ডের দিকে ব্যাকটেরিওলজি থেকে টোটাল 15টা প্রশ্ন এসে থাকে, ভাইরোলজি থেকে প্রশ্ন আসে 15টা, প্যারাসাইটোলজি থেকে প্রশ্ন আসে 6 থেকে 7টা, আর মাইকোলজি থেকে প্রশ্ন আসে 3 থেকে 4টা। এবারে রেসিডেন্সি পরীক্ষায় প্রশ্ন সংখ্যা কম থাকায়, অর্ধেক ছিল প্রশ্ন সংখ্যা, এই জন্য সবকিছু থেকে কম কম প্রশ্ন এসছে। ভাইরোলজি থেকে প্রশ্ন এসছে 6টা, প্যারাসাইটোলজি থেকে প্রশ্ন আসছে 2টা, আর মাইকোলজি থেকে প্রশ্ন আসছে 2টা। সেগুলো আমরা আপনাকে দেখাবো যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন এসছে। অলরেডি আপনারা হয়তো প্রশ্ন হাতে পেয়ে গিয়েছেন, আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি বিভিন্নভাবে। তো সংগ্রহ করার অনেক উপায় আছে। বিএসএমতে গিয়ে লাইব্রেরিতে 500 টাকা জমা দিলে তারা প্রশ্ন আপনাকে দিয়ে দিবে, প্রশ্নের কপিটা, আপনার যেই ফ্যাকাল্টির প্রশ্ন সেই ফ্যাকাল্টির প্রশ্ন আপনাকে দিয়ে দিবে 500 টাকা সংগ্রহ করে। অনেকে 5 জন মিলে 500 টাকা সংগ্রহ করে একজন গিয়ে প্রশ্ন কালেক্ট করতে পারেন, অথবা আপনি যদি খুব বেশি কিপটা টাইপের হয়ে থাকেন আপনারা 15 জন মিলে 500 টাকা সংগ্রহ করে প্রশ্ন সংগ্রহ করতে পারেন। এই মাইক্রোবায়োলজির আজকের অংশে প্রশ্নগুলো আমরা আপনাকে দেখাবো টপিকের সাথে মিল রেখে, এবং প্রশ্ন কিভাবে আপনার সামনে অসহায় হয়েছে সেই ব্যাখ্যা আমরা আপনাকে দিব, এবং সেই সময়ে সময়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো। প্রশ্ন কিভাবে আপনার সামনে মাথা নত করে রইবে সেগুলো আমরা আপনাকে দেখাবো। চলেন আমরা ঢুকে যাই আমাদের আজকের আলোচনার টপিক মাইকোলজি। মাইকোলজি থেকে 2টি প্রশ্ন এসছে এবার। প্রতি বছর মাইক্রোলজি থেকে 3 থেকে 4টি প্রশ্ন হয়, 200 মার্কের প্রশ্ন। ডিপ্লোমা পরীক্ষায় 1টি বা 2টি প্রশ্ন হয়, আর এবার 2টি প্রশ্ন এসছে। মাইকোলজির প্রশ্নগুলো টিপিক্যাল প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সবাই চলে আসেন আপনাদের শীটের পেজ নম্বর 193, শীটের পেজ নম্বর 193, 193 নম্বর পেজে আপনারা চলে আসেন। দেখেন লেখা আছে কন্টেন্টস অফ মাইকোলজি। মাইকোলজির যে কন্টেন্ট বা সূচিপত্র আছে, সেই সূচিপত্রের নিচে দেখেন একটা বিশাল ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গায় আপনি লিখবেন, 1 নম্বর লিখবেন সাজেশনস, প্রথমে লিখবেন সাজেশনস, 1 নম্বরে লিখবেন ক্লাসিফিকেশন, 2 নম্বরে লিখবেন ডাইমোরফিক ফাঙ্গাস, 3 নম্বরে লিখবেন ডিটেলস অফ সিস্টেমিক ফাঙ্গাস, 4 নম্বরে লিখবেন ফাঙ্গাল কজ অফ গ্রানুলোমা, মেনিনজাইটিস, পায়োজেনিক অ্যাবসেস এবং কেরাটাইটিস। কোন কোন ফাঙ্গাস গ্রানুলোমা করে, কোন কোন ফাঙ্গাস মেনিনজাইটিস করে, কোন কোন ফাঙ্গাস পায়োজেনিক অ্যাবসেস করে, কোন কোন ফাঙ্গাস কেরাটাইটিস করে। এই যে গ্রানুলোমা, মেনিনজাইটিস, পায়োজেনিক অ্যাবসেস, কেরাটাইটিস, একটা টপিক একটা প্রশ্নের মধ্যে। তারপরে আসেন 5 নম্বর টপিক, নম্বর 5, ক্যান্ডিডা অ্যালবিকান্স। একটা হচ্ছে ক্রিপ্টোকক্কাস, নিওফরগ্যান্স মানে স্পিসিস, আর একটা হচ্ছে অ্যাসপারজিলাস। এই 3টা ফাঙ্গাস সম্পর্কে ডিটেইলস জানবেন। এরপরে প্রশ্ন নম্বর 6, টপিক নম্বর 6, প্রিভিয়াস কোশ্চেন সলভ। এই হচ্ছে আমাদের মাইকোলজি সাজেশনস। এই যে 6টি টপিক আপনাকে দিয়েছি, এই 6টি টপিক থেকেই এফসিপিএস বলেন, এমডিএমএস বলেন, ডিপ্লোমা বলেন, সকল পরীক্ষায় আপনার প্রশ্ন থাকবে। সকল পরীক্ষায় আপনার সব তথ্য কমন পড়বে এবং আপনি পরীক্ষার হলে প্রশ্ন দেখে খুশিতে লাফিয়ে উঠবেন। আপনার কাছে মনে হবে প্রশ্নটি বোধ হয় কাটাবন থেকে হয়েছে, আপনার কাছে মনে হবে প্রশ্নটি বোধ হয় রূপায়ণ সেন্টার থেকে হয়েছে, আপনার কাছে মনে হবে প্রশ্নটি বোধ হয় কামাল ভাইয়ের হাত ধরে হয়েছে। তো সেই আলোচনার শুরুতে আপনাকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের বিষয়বস্তু মাইকোলজি। তাহলে আমরা যাই পেজ নম্বর 194, 193 নম্বর পেজে আপনার দেয়া এই সাজেশনটুকু আপনি লিখে রাখবেন, সুন্দর করে তুলে রাখবেন। আসেন পেজ নম্বর 194, দেখেন বেসিক মাইকোলজি নামে কিছু কথা, কিছু আলোচনা আপনার সামনে উপস্থাপন করা আছে। বেসিক মাইকোলজি, পেজ নম্বর 194, দেখেন বেসিক মাইকোলজি। এখান থেকে আমরা শুধু জানবো ফাঙ্গাসগুলো হচ্ছে ইউক্যারিওটিক। কি ধরনের ফাঙ্গাসগুলো, কি ধরনের সেল? ইউক্যারিওটিক। ফাঙ্গাস কি ধরনের সেল বলেন? ইউক্যারিওটিক। এই কথাটা আমরা জানবো। তারপরে দেখেন স্লাইডের মধ্যে ফাঙ্গাসের দ্বিতীয় লাইনের মধ্যে দেখেন সেল ওয়ালে কাইটিন নামে একটা মানে পুরো একটা ত্বক কোষ আছে, কাইটিন। আপনারা ছোটবেলায় পড়েছেন কাইটিন, সেই কাইটিন হচ্ছে বানানটা দেখেন
কাইটিন বানানটা বড় হইলে নামটা শুনলে আপনার কাছে একটু অবাক লাগবে, উচ্চারণটা হবে চিটিন। চিটিন কথাটা শুনলে আপনার বুকে একটা চিনচিনে ব্যথা শুরু হবে, সেখান থেকে আসে চিটিন। আপনার চিনচিনে ব্যথা থেকে চিটিন শব্দের উৎপত্তি। আর এরপরে দেখেন এই চিটিনের কারণে ফাঙ্গাসগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক ইনসেনসিটিভ, ফাঙ্গাসের ভিতরে কোনো অ্যান্টিবায়োটিক ঢুকে না। এরপরে দেখেন পরের কথাটা, ফাঙ্গাসের সেল মেমব্রেনে আরেকটা লেয়ার আছে স্টেরয়েডে, তার নাম হচ্ছে আর্গোস্টেরয়েড লেয়ার। এরপরে আপনি দেখেন খুব সুন্দর করে ফাঙ্গাসগুলো, পৃথিবীতে ফাঙ্গাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইস্ট আর একটা হচ্ছে মোল্ড। মাত্র 6টা ফাঙ্গাস আছে, অনলি 6 ফাঙ্গাস, দেয়ার আর অনলি 6 ফাঙ্গাস যারা ইস্ট এবং মোল্ড দুইটা ফর্মে থাকতে পারে। তো দুইটা ফর্মে থাকলে তাকে কি বলে? ডাইমরফিক ফাঙ্গাস। এই ডাইমরফিক ফাঙ্গাসের নামগুলো আমরা আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব, সময় মতো আপনাদের হৃদয়ঙ্গম করিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কিছু নেই। এখন আসেন আমরা পরবর্তী একটা কথাতে যাই। ডাইমরফিক ফাঙ্গাসের কথা বলেছি। ফাঙ্গাসগুলো অব্লিগেট এরোব, বেশিরভাগ ক্ষেত্রে তাদের অক্সিজেন ছাড়া সে বাঁচতে পারে না, অব্লিগেট এরোব। তো ফাঙ্গাসগুলো আমাদের বডিতে নর্মাল ফ্লোরা হিসেবে থাকতে পারে। নর্মাল ফ্লোরা হিসেবে থাকে কোন ফাঙ্গাস? মূলত ক্যান্ডিডা অ্যালবিকান্স। ক্যান্ডিডা হচ্ছে এক ধরনের ইস্ট। তাই ফাঙ্গাস আর দ্য নর্মাল ফ্লোরা অফ আওয়ার বডি, এরকম প্রশ্নের উত্তরে আপনি ক্যান্ডিডাকে ট্রু দিবেন, যদি অপশনে ইস্ট থাকে তাকে আপনি ট্রু দিবেন। ঠিক আছে? এরপরে আসেন ফাঙ্গাসের কোনো এক্সোটক্সিন নাই, কোনো অ্যান্টিটক্সিন নাই। এখন আসেন একটা প্রশ্ন ফাঙ্গাসের বৈশিষ্ট্য থেকে আসছিল, ফাঙ্গাই প্রপার্টিজ। দেখেন ফিউ ফাঙ্গাই হ্যাজ সেল মেমব্রেন, কিছু কিছু ফাঙ্গাসের সেল মেমব্রেন আছে। এই ফিউ এর আগে যদি এ হয়, এ ফিউ, তাহলে তার নাম হচ্ছে কিছু, কিন্তু ফিউ মানে অধিকাংশ। অধিকাংশ ফাঙ্গাসের সেল মেমব্রেন আছে, এটা একটা স্টাইল, কারো কারো সেল মেমব্রেন থাকে না। এই জন্য আনসারটা আমরা ট্রু দিব। ওয়ান অর মোর নিউক্লিয়াস এন্ড ক্রোমোজোম, এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। ইউক্যারিওটিক মানে তার এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। ট্রু। নট ফটোসিনথেটিক, ফাঙ্গাসগুলো ফটোসিনথেটিক নয়। ফটোসিনথেটিক হলেই তারা হয়ে যেত মস। ফাঙ্গাস আর মসের মধ্যে বেসিক পার্থক্য এটা। দ্য লেক অফ মাইটোকন্ড্রিয়া, এটা একটা ফলস আনসার। ফাঙ্গাসের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকবেই, কারণ তারা ইউক্যারিওটিক সেল। অল এবল টু গ্রো এজ ইস্ট এন্ড মোল্ড, অল না মাত্র 6 জন পারে। তাহলে এটা কি অলের অংশ? আনসারটা ফলস হবে। আমরা যাই আমাদের পরবর্তী আলোচনা। দ্বিতীয় পারায় প্যাথোজেনেসিস অফ ফাঙ্গাস। ফাঙ্গাসের প্যাথোজেনেসিসের দুটি কথা আপনি নোট করবেন। দেখেন ফাঙ্গাসের প্যাথোজেনেসিসের প্রথম লাইনে লেখা আছে, ফাঙ্গাসের প্যাথোজেনেসিস প্রথম লাইনে লেখা আছে মেনি ফাঙ্গাই ক্যান ফর্ম গ্রানুলোমা। গ্রানুলোমা কয়জন ফাঙ্গাস করতে পারে আমরা আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব। মাত্র 5 জন ফাঙ্গাস আছে যারা গ্রানুলোমা তৈরি করতে পারে। মাত্র 5টি ফাঙ্গাস গ্রানুলোমা তৈরি করতে পারে, আমরা আপনাকে মুখস্থ করিয়ে দিব, গুছিয়ে দিব, চিন্তার কিছু নাই। এরপরে দেখেন এই দ্বিতীয় লাইনে লেখা আছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। আমাদের বডিতে যখন সেল মেডিয়েটেড ইমিউনিটি কমে যায় তখন ফাঙ্গাস স্প্রেড করে। তার মানে ফাঙ্গাসের সাথে সম্পর্কিত ইমিউনিটি কোনটা? ফাঙ্গাসের সাথে সম্পর্কিত ইমিউনিটি হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। মনে থাকবে সবার। এরপরে আসেন তৃতীয় লাইন, স্কিন টেস্টিং উইথ ক্যান্ডিডা অ্যান্টিজেন্স ক্যান বি ইউজড টু ডিটারমাইন সিএমআই নর্মাল কিনা। মানে কি? মানে হচ্ছে আমাদের শরীরে সেল মেডিয়েটেড ইমিউনিটি দেখার জন্য ক্যান্ডিডা ইউজ করা হয়। যদি ক্যান্ডিডা পুশ করা হয় এবং চামড়াটা ফুলে উঠে, তার মানে কি সেল মেডিয়েটেড ইমিউনিটি তাকে লোকেট করতে পারছে। ক্যান্ডিডার যে আপনার পিপিডি, পিউরিফাইড পাইরোজেন ডেরিভেটিভ, ক্যান্ডিডার ফ্র্যাগমেন্ট থেকে নিয়ে এটা শরীরে পুশ করা হয়। শরীরের ইমিউন সিস্টেম তাকে লোকেট করে। ইমিউন সিস্টেম দুর্বল থাকলে তাকে লোকেট করতে পারবে না। এটার নাম হচ্ছে ফলস নেগেটিভ পিপিডি টেস্ট। পিপিডি স্কিন টেস্ট ফলস নেগেটিভ। কারণ কি? আমাদের শরীরের ইমিউনিটি যদি খুব দুর্বল থাকে তাহলে আমাদের শরীরের ইমিউন সিস্টেম তাকে ধরতে পারবে না। যদি ইমিউন সিস্টেম খুব ভালো থাকে তাকে খুব সহজে লোকেট করতে পারবে এবং একে চারদিক থেকে ঘিরে ফেলে একটা চাকার মতো একটা দলা তৈরি করবে। বুঝতে পারছেন? তো এটা ফুলে যাওয়া স্কিন টেস্টিং টিভির মতো, এমটি টেস্টের মতো, এটা একটা পিপিডি স্কিন টেস্ট। এটা ফুলে যাওয়া মানে পজিটিভ নয়, ফুলে যাওয়া মানে ইমিউনিটি ভালোকেও নির্দেশ করে। বুঝতে পারছেন? যদি কোনো একটা ব্যক্তির শরীরে এই পিপিডি স্কিন টেস্ট নেগেটিভ হয়, তার মানে বুঝতে হবে এই ব্যক্তির শরীরে ইমিউনিটি নাই বললেই চলে। তার ক্যান্ডিডা টেস্ট নেগেটিভ হবে, তার এমটি টেস্টও নেগেটিভ হবে। তো এই নেগেটিভ মানে পুরো ফুল নেগেটিভ না, এই নেগেটিভ মানে ভালো নয়, এই নেগেটিভ মানে খারাপ, মানে তার ইমিউন সিস্টেম খুব দুর্বল, তাই এই স্কিন টেস্টটা সে লোকেট করতে পারছে না। ঠিক আছে? এখন ফাঙ্গাসের সাথে আমাদের যে কথাটুকু, আমাদের ফাঙ্গাসের সাথে জড়িত যে শব্দ, তার নাম হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি বা ডিরেক্ট টাইপ হাইপার সেন্সিটিভিটি। আমাদের শরীরে যদি ইমিউন সিস্টেম বা সিএমআই, সেল মেডিয়েটেড ইমিউনিটি দুর্বল হয়ে যায়, তখন ফাঙ্গাস বডিতে স্প্রেড করে, একেবারে ডিসেমিনেটেড ফাঙ্গাল ইনফেকশন। তো প্রথম কথা হচ্ছে ফাঙ্গাস থেকে আমরা মনে রাখবো গ্রানুলোমা তৈরি করতে পারে,
গ্রানুলোমার সাথে জড়িত শব্দ হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। আমাদের বডিতে সিএমআই যদি দুর্বল হয় তাহলে ফাঙ্গাস বডিতে স্প্রেড করে। দ্বিতীয় কথা হচ্ছে ফাঙ্গাস আমাদের বডিতে আইজিজি আইজিএম তৈরি করতে পারে অল্প বিস্তর, খুব বেশি না। তারপরের কথা হচ্ছে সেল মেডিয়েটেড তারপরে কথা হচ্ছে ফাঙ্গাস আমাদের বডিতে ফাঙ্গাস টাইপ 4 হাইপারসেনসিটিভিটির সাথে সম্পর্কিত নাম এবং ডিলেড হাইপারসেনসিটিভিটির সাথে যুক্ত নাম। কারণ যদি পিপিডি স্কিন টেস্ট নেগেটিভ হয় তার ক্যান্ডিডা স্কিন টেস্টও নেগেটিভ হবে, কারণ আমাদের বডির সেল মেডিয়েটেড ইমিউনিটি দুর্বল হয়ে গেলে এদেরকে কেউ শো করতে পারবে না। বুঝতে পারছেন? সেল মেডিয়েটেড ইমিউনিটি যদি দুর্বল হয়ে যায় এদেরকে কেউ শো করতে পারবে না। সেল মেডিয়েটেড ইমিউন সিস্টেমটাই এমটি টেস্ট বলেন, ফাঙ্গাল স্কিন টেস্ট বলেন, পিপিডি স্কিন টেস্ট বলেন, ক্যান্ডিডা স্কিন টেস্ট বলেন, এগুলাকে শো করতে সাহায্য করে। এখন সেল মেডিয়েটেড ইমিউনিটি যদি দুর্বল হয় তাহলে ওরা তো আপনার যেই বডিতে পুশ করা হোক না কেন চামড়া নিচে তাকে লোকেট করবে কে? লোকেট করে তাকে এন্টিজেন প্রেজেন্টেশন করবে কে? চাকা তৈরি হবে না, কিন্তু এই চাকা তৈরি না হওয়াটা বডির জন্য ভালো কিছু নয়। বুঝতে পারছেন? এই কথাটা বলতে চেয়েছি। এখন আমরা আসবো আমাদের পরবর্তী আলোচনার ধাপ, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, পেজ নম্বর 195। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ একটা স্টার দিবেন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ প্রশ্নের মধ্যে। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দেখেন, সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আর একটা হচ্ছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। এটা ফার্মাকোলজির পার্ট, ফার্মাকোলজিতে খুব সুন্দর করে আরো পড়ানো হবে। তারপরেও এটুকু পড়লেই চলবে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কারা কারা সিস্টেমিক, কারা কারা টপিক্যাল, একটু ভালো করে খেয়াল করেন। সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এম্পোটেরিসিন বি, এম্পোটেরিসিন বি। এরপরে দেখেন অ্যাজোলস গ্রুপের ড্রাগগুলো আছে, ফ্লুকোনাজল, কিটোকোনাজল, ইট্টাকোনাজল, ভরিকোনাজল, পসাকোনাজল। আমি রংপুর থেকে পড়াশোনা করেছি। রংপুরে আমি নাস্তা করতাম একটা এলাকায়, তার নাম হচ্ছে সিও বাজার। মেডিকেল হোস্টেল থেকে বের হয়ে আমরা নাস্তা করতাম, হেলিপ্যাড ছাত্রাবাসে থাকতাম। সাবেক নাম ছিল জিয়াউর রহমান ছাত্রাবাস, তো জিয়া হোস্টেল বলে আমরা চিনতাম ওটাকে। ওখান থেকে আমরা বের হয়ে সিও বাজার গিয়ে নাস্তা করতাম, দোকানে গিয়ে নাস্তা করতাম করে সিও বাজারে নাস্তা করার বের হয়ে এসে দোকানপাট থাকতো, সেখানে কেনাকাটা করতাম। দোকানদার একজন তার অ্যাসিস্ট্যান্টকে শিখাচ্ছে, সে দোকানদার ফার্মাসির সে মালিক বা সে বিক্রেতা শিখাচ্ছে। নামের শেষে যত এজল থাকলে, নামের শেষে এজল থাকলেই সেটা গ্যাসের ওষুধ, কি ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল, এই ধরনের নামগুলো সে তার অ্যাসিস্ট্যান্টকে শিখাচ্ছে। তা আমি মনে মনে বলি তখন তো কিটোকোনাজল ছিল, তারপরে আপনার ইট্টাকোনাজল ছিল, ভেরিকোনাজল ছিল, পসাকোনাজল ছিল, এগুলো তো তাহলে গ্যাসের ওষুধ হিসেবে সে বিক্রি করে দিতে পারে। এভাবেই গ্রামেগঞ্জে ট্রিটমেন্ট হয়, মানুষজন তাদেরকে বিশ্বাসও করে। যাই হোক, সেটা দেখে আমি এবং আমার বন্ধু যারা ছিল তারা খুব হাসতে হাসতে খুন। এরপরে দেখেন একাইনোক্যান্ডিন, ক্যাসপোফ্যাঙ্গিন, মাইকাফ্যাঙ্গিন খুব ভালো ড্রাগ কিন্তু অনেক কস্টলি। ফ্লুসাইটোসিন আর হচ্ছে গ্লাইসিওফুলবিন। এছাড়া কিছু টপিক্যাল ড্রাগ আছে, স্লাইডের দিকে খেয়াল করেন সবাই। অ্যাজলস, কট্রিমাজল, মাইকোনাজল আপনারা খুব প্র্যাকটিস করেন। মাইকোনাল ওরাল জেল আর কট্রিমাজল ক্রিম আপনারা ইউজ করেন। টার্বিনোফিন, টেলফিন নামে বাজারে পাওয়া যায়। টলনোফ্লেট, নিস্টেটিন, নিস্টেটিন তো আপনারা অনেক বেশি প্রেসক্রাইব করেছেন। এগুলো হচ্ছে ওরাল বা টপিক্যাল ড্রাগ অথবা লোকাল ড্রাগ। তো এই অ্যান্টিফাঙ্গাল ড্রাগের নামগুলো একটা স্টার দিবেন। চলে আসেন ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ ফাঙ্গাস। ফাঙ্গাসের ল্যাবরেটরি ডায়াগনোসিস। ফাঙ্গাসের ল্যাবরেটরি ডায়াগনোসিসের আগে কিছু কথা আছে। ফাঙ্গাসের ল্যাবরেটরি ডায়াগনোসিসের আগে কিছু কথা আছে, সেটা হচ্ছে ফাঙ্গাসের জন্য প্রিপারেশন কি। প্রথমে আমরা যেই অংশটুকু ফাঙ্গাল টেস্ট করব সেই অংশটুকুকে স্ক্র্যাপিং করতে হয়, এটাকে বলে স্কিন স্ক্র্যাপিং। স্কিনকে স্ক্র্যাপিং করতে হয়। ওই রেলিভেন্ট স্কিনটাকে স্ক্র্যাপ করে বা চেঁচে নিয়ে আসার পর ওই আমাদের স্কিনের নাম, আমাদের স্কিনের লাইনিং কি, কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আমাদের চামড়া লাইনিং এপিথেলিয়াম কি, কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের এই কেরাটিন অংশটা ইকুইভ্যালেন্ট টু ফাঙ্গাল হাইফি। এই কেরাটিন অংশটা ফাঙ্গাল হাইফির সাথে একই রকম দেখতে। এই জন্য এই কেরাটিনকে ডিজলভ করতে হবে। কিভাবে? কেরাটোলাইটিক এজেন্ট লাগবে। এই কেরাটোলাইটিক এজেন্টের নাম কি? 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড, একে বলা হয় কেরাটোলাইটিক এজেন্ট। এখানে 1 আওয়ার ডিজলভ করে রাখবো, 1 আওয়ার। তার মানে কি দেখেন, আমাদের বডিতে যে ফাঙ্গাল ইনফেকশন হয়, কোনো একটা জায়গার চামড়াকে আপনি চেঁচে নিয়ে আসলেন, চামড়াকে চেঁচে নিয়ে আসার পর এই চামড়াকে 10% পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে আমি 1 ঘন্টা ডুবাই রাখবো। 1 ঘন্টা ডুবাই রাখলে কি হবে,
এই ক্যারাটিন অংশটা ডিজলভ হয়ে যাবে। এই জন্য 10% পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে ক্যারাটোলাইটিক এজেন্ট। এরপরে ক্যারাটিনটা নিচে পড়ে গেল, অধঃক্ষিপ্ত হলো। ক্যারাটিন অধঃক্ষিপ্ত হলে ফাঙ্গাসের হাইফিটা উপরে উঠে গেল। এইটাকে আমরা স্লাইডের মধ্যে নিয়ে আমরা পরীক্ষা করতে পারি। এই পরীক্ষাগুলোর নাম হচ্ছে ফাঙ্গাল স্টেইনিং। দেখেন লেখা আছে ডিরেক্ট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, তার পাশে লেখা আছে ফাঙ্গাল স্টেইনিং। ফাঙ্গাল স্টেইনিং অনেক রকমের আছে। ফাঙ্গাল স্টেইনিং, এই ফাঙ্গাসের স্টেইনিংটা আমরা একটু দেখব। ফাঙ্গাল স্টেইনিং এর পাশে ফাঙ্গাল স্টেইনিং দেখেন, একটা মনে হচ্ছে জিমসা স্টেইন করা হয়। ফাঙ্গাসের জিমসা স্টেইন করা হয়। ফাঙ্গাসের পিরিয়ডিক অ্যাসিড শিফট স্টেইন করা হয়। ফাঙ্গাসের ক্ষেত্রে আর করা হয়, ফাঙ্গাসের ক্ষেত্রে আরেকটা স্টেইনিং আছে, গ্রাম স্টেইনিং অনলি ফর ক্যান্ডিডা। এই ধরনের স্টেইনিং ফাঙ্গাসের করা হয়। এই কয়েকটা স্টেইনিং ফাঙ্গাসের করা হয়। আরো কিছু স্টেইনিং এর নাম আছে ক্যালকো ফ্লাওয়ার হোয়াইট। দেখেন নিচে লেখা আছে, ওই ল্যাবরেটরি ডায়াগনোসিসের জাস্ট নিচে ফাঙ্গাল স্টেইনিং এর, ল্যাবরেটরি ডায়াগনোসিসের জাস্ট নিচে ফাঙ্গাসের মধ্যে দেখেন ক্যালকো ফ্লাওয়ার ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন, ক্যালকো ফ্লাওয়ার হোয়াইট, তারপরে মিথানামাইন স্টেইনিং। একটু ভালো করে খেয়াল করেন, ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন 2 নম্বরে দেখেন ক্যালকো ফ্লাওয়ার হোয়াইট, 3 নম্বর হচ্ছে মিথানামাইন সিলভার স্টেইন। এগুলো স্টেইনিং ফাঙ্গাস করা হয়। তবে এই চারটা হচ্ছে পপুলার। তবে গ্রাম স্টেইনিং যদি আপনি অপশনে পান, একটু ভালো করে খেয়াল করেন, গ্রাম স্টেইনিং যদি আপনি অপশনে পান, এটাকে আপনি ফলস দেখাবেন। কারণ গ্রাম স্টেইনিং শুধু ক্যান্ডিডা ক্ষেত্রে করা হয়, এই জন্য ক্যান্ডিডাকে বলা হয় গ্রাম পজিটিভ ফাঙ্গাস। ক্যান্ডিডাকে কি বলে জানেন? গ্রাম পজিটিভ ফাঙ্গাস। ক্যান্ডিডার নাম কি? গ্রাম পজিটিভ ফাঙ্গাস। একটু ভালো করে খেয়াল করেন, গ্রাম স্টেইনটা শুধুমাত্র ক্যান্ডিডার ক্ষেত্রে করা হয়। ঠিক আছে, এই যে এই ল্যাবরেটরি ডায়াগনোসিসের 2 নম্বর পয়েন্ট একটু দেখেন, লেখা আছে কালচার অফ দ্য অর্গানিজম। অর্গানিজমকে কালচার করলে কিসে করা হয়? সেবোরোডস আগার মিডিয়া। একটু লেখা রাখেন 2 নম্বর পয়েন্টের পাশে, স্লাইডের দিকে তাকান, সেবোরোডস আগার মিডিয়া। আবার একটু তাকান স্লাইডের দিকে, সেবোরোডস আগার মিডিয়া। ঠিক আছে, এরপরে দেখেন ডিএনএ প্রব টেস্ট আর একটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট। ডিএনএ প্রব টেস্ট আর একটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট। সেরোলজিক্যাল টেস্টের পাশে একটু লেখেন, আইসিটি আইএফটি, ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট, ইমিউনোফ্লুওরেসেন্স টেস্ট। এগুলো হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট অফ ফাঙ্গাস। এখন আমরা যাব অত্যন্ত সুন্দর একটি আলোচনা, অত্যন্ত চমৎকার একটি আলোচনা, তার নাম হচ্ছে ফাঙ্গাসের ক্লাসিফিকেশন, পেজ নাম্বার 194। একটু ভালো করে খেয়াল করেন, পেজ নাম্বার 194। দেখেন খুব চমৎকার করে ফাঙ্গাসের ক্লাসিফিকেশন করা হয়েছে, ইনফিনিটি স্টার। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই মাস্ট। এইটুকু পড়লে ফাঙ্গাসের মোটামুটি 90% পড়া কমপ্লিট। মাইক্রোলজি থেকে মোটামুটি 90% পড়া কমপ্লিট। আগামী রেসিডেন্সি পরীক্ষায় মার্চ 2022-এর জন্য যে রেসিডেন্সি পরীক্ষাটা হতে চলেছে, সেই পরীক্ষায় আপনি যে প্রশ্নটি পাবেন, দুইটি প্রশ্ন আপনি পাবেন, একটা ক্লাসিফিকেশন থেকে পাবেন, আরেকটা প্রশ্ন পাবেন ডাইমরফিক ফাঙ্গাস কোনটা। পরীক্ষা হলে প্রশ্ন থেকে আপনার মন লাফিয়ে উঠবে। আপনি বলবেন আমার মন আজকে না ছেড়ে মনের আনন্দে না ছেড়ে। তো 1 নম্বর কথা হচ্ছে ফাঙ্গাসের চামড়ার উপরে বসবাসকারী ফাঙ্গাসকে কি বলে? চামড়ার উপরে বসবাসকারী ফাঙ্গাসকে বলা হয় কিউটেনিয়াস ফাঙ্গাস। এই কিউটেনিয়াস তো সবার জন্য প্রযোজ্য নাম। আপনি তো চিকিৎসক, আপনার জন্য নাম হবে ডার্মাটোফাইটন। চামড়ার উপরে বসবাসকারী ফাঙ্গাসকে কি বলে? ডার্মাটোফাইটন। দেখেন কিউটেনিয়াস অবলিক ডার্মাটোফাইটন। এগুলো ফ্যাটি অ্যাসিড ইন দ্য স্কিন ইনহিবিট ডার্মাটোফাইট গ্রোথ। আমাদের বডির যে ফ্যাটি অ্যাসিড আছে, এই ফ্যাটি অ্যাসিড এই ডার্মাটোফাইট গ্রোথকে প্রিভেন্ট করে। তবে ডার্মাটোফাইটন কারা? ডার্মাটোফাইটন মূলত 3 প্রকার। এপিডার্মিসে বাস করে এপিডার্মোফাইটন, তারপরে চুলের মধ্যে বাস করে ট্রাইকোফাইটন, আর ভেজা অঙ্গের দিকে বাস করে মাইক্রোস্পোরাম। এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন, আর একটা হচ্ছে মাইক্রোস্পোরাম। আবার বলেন এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন, আর একটা হচ্ছে মাইক্রোস্পোরাম। এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম। 1 নম্বর কি? এপিডার্মোফাইটন। 2 নম্বর ট্রাইকোফাইটন। 3 নম্বর মাইক্রোস্পোরাম। এপিডার্মোফাইটন কারা? এপিডার্মোফাইটন কারা? টিনিয়া এন্ড মেলাসেজিয়াকে বলা হয় এপিডার্মোফাইটন। তাহলে এপিডার্মোফাইটন কারা? টিনিয়া এন্ড মেলাসেজিয়া। টিনিয়া এন্ড মেলাসেজিয়া একে বলা হচ্ছে এপিডার্মোফাইটন। ট্রাইকোফাইটন কারা? দেখেন ফাঙ্গাল ইনফেকশন ইন স্কিন, হেয়ার, নেইল। ফাঙ্গাল ইনফেকশন ইন স্কিন, হেয়ার এন্ড নেইল। ট্রাইকোফাইটন, ফাঙ্গাল ইনফেকশন ইন স্কিন, হেয়ার এন্ড নেইল। ফাঙ্গাল ইনফেকশন ইন স্কিন, হেয়ার এন্ড নেইল। তারপরে আপনার মাইক্রোস্পোরাম কারা? মাইক্রোস্পোর, ক্ষুদ্র ক্ষুদ্র স্পোর যুক্ত ফাঙ্গাস, মাইক্রোস্পোরাম।
এটা থাকে হচ্ছে ভেজা অঙ্গে বা সিক্ত অঙ্গে। আপনার আমাদের আপনার ইয়ে যে যে অঙ্গগুলো আমাদের ভেজা থাকে ঢাকা থাকে সেই অঙ্গগুলোতে এই ফাঙ্গাসটা হয়। মূলত ইনগুইনাল রিজিয়নে এই ফাঙ্গাসগুলো জন্মে থাকে। এরপরে আসেন খুবই দামি ইম্পর্টেন্ট একটা কথা, সাবকুটেনিয়াস ফাঙ্গাস। এখান থেকে অনেকবার পরীক্ষা প্রশ্ন এসেছে। সাবকুটেনিয়াস ফাঙ্গাস কারা? চামড়ার জাস্ট নিচে, তার নাম হচ্ছে সাবকুটেনিয়াস ফাঙ্গাস। একটু ভালো করে খেয়াল করেন। সবার আগে স্লাইডের দিকে তাকান। এক নম্বর হচ্ছে স্পোরোট্রাইকোসিস। এক নম্বর কি? স্পোরোট্রাইকোসিস। স্পোরোট্রাইকোসিসের হলো মূল নাম হচ্ছে স্পোরোট্রিক্স। স্পোরোট্রিক্স শ্যাঙ্কি। স্পোরোট্রিক্স শ্যাঙ্কি মূল নাম হচ্ছে স্পোরোট্রিক্স শ্যাঙ্কি। স্পোরোট্রাইকোসিস মূল নাম হচ্ছে স্পোরোট্রিক্স শ্যাঙ্কি। দুই নম্বর হচ্ছে মাইসিটোমা। স্পোরোট্রাইকোসিস, মাইসিটোমা। তিন নম্বর দেখেন ক্রোমোব্লাস্টোমাইকোসিস, ফিওক্রোমোমাইকোসিস, ফিওক্রোমোমাইকোসিস কেউ, তারপরে ক্রোমোব্লাস্টোমাইকোসিস এবং ই নম্বর হচ্ছে রাইনোস্পোরিডিওসিস। তাহলে এক নম্বর নাম কি? এক নম্বর নাম হচ্ছে স্পোরোট্রাইকোসিস, দুই নম্বর মাইসিটোমা, তিন নম্বর ফিওক্রোমোমাইকোসিস, ক্রোমোব্লাস্টোমাইকোসিস এবং পাঁচ নম্বর হচ্ছে রাইনোস্পোরিডিওসিস। এখন দেখেন এখান থেকে গত রেসিডেন্সি পরীক্ষা একটা প্রশ্ন এসেছে। এই যে মার্চ 2021-এর জন্য সুন্দর একটা প্রশ্ন আসছে, সাবকুটেনিয়াস মাইকোসিস আর। সাবকুটেনিয়াস মাইকোসিস আর। সাবকুটেনিয়াস মাইকোসিস কার? স্পোরোট্রাইকোসিস ট্রু, ক্রিপ্টোকক্কোসিস ফলস, মাইসিটোমা ট্রু, হিস্টোপ্লাজমোসিস ফলস, সিস্টেমিক ক্রোমোব্লাস্টোমাইকোসিস ট্রু। তাহলে অপশন এ, অপশন এ ট্রু, অপশন বি ক্রিপ্টোকক্কাস ফলস, অপশন সি মাইসিটোমা ট্রু, অপশন ডি ফলস, অপশন ই হচ্ছে ট্রু। বুঝতে পারছেন? এই প্রশ্ন পরীক্ষা হলে দেখে আমাদের সাথে যাদের দেখা হয়েছে সে ভেবেছে প্রশ্নটি আমার হাতেই করা। আবার একটু দেখি আমরা। 2018 সালে একটা প্রশ্ন এসেছিল, সাবকুটেনিয়াস ফাঙ্গাল ইনফেকশনস আর। মেলাসেজিয়া ফারফার ফলস। তারপরে স্পোরোট্রিক্স শ্যাঙ্কি যে স্পোরোট্রাইকোসিস ট্রু, রাইনোস্পোরিডিয়াম সিবেরি, রাইনোস্পোরিডিয়ামটা ট্রু হবে, ট্রাইকোফাইটন আর অ্যাসপারজিলাস ফলস হবে। এটা হচ্ছে অপরচুনিস্টিক ফাঙ্গাস। তাহলে পাঁচটা ফাঙ্গাসের নাম মুখস্থ করলে আপনার একটা প্রশ্ন কমন, তার নাম সাবকুটেনিয়াস ফাঙ্গাস। এক নম্বর কি বলেছিলাম? স্পোরোট্রাইকোসিস, দুই নম্বর মাইসিটোমা, তিন নম্বর ক্রোমোব্লাস্টোমাইকোসিস, চার নম্বর ফিওক্রোমোমাইকোসিস, পাঁচ নম্বর রাইনোস্পোরিডিওসিস। চলেন দেখি আরো একটি প্রশ্ন, আরো একবার চলেন ফিরে যাই। সাবকুটেনিয়াস মাইকোসিস আর 2008 সালে আসছিল প্রশ্নটা। স্পোরোট্রাইকোসিস দেখেন হুবহু এই প্রশ্নে আসছে এই গত রেসিডেন্সি পরীক্ষায়। ক্রিপ্টোকক্কোসিস ফলস, মাইসিটোমা ট্রু, হিস্টোপ্লাজমোসিস ফলস আর ক্রোমোব্লাস্টোমাইকোসিস ট্রু। এরকম প্রশ্ন আসলে পরীক্ষা হলে প্রশ্ন কি হবে আপনার সামনে? অসহায় হয়ে যাবে। আপনি প্রশ্নের দিকে তাকাবেন, প্রশ্ন আপনার দিকে নতজানু চোখে তাকাবে এবং আপনাকে বলবে নতজানু হয়ে আগেও থেকেছি, এখনো যেমন আছি। আসেন আমরা যাই পরবর্তী তথ্য, তার নাম সিস্টেমিক ফাঙ্গাস। সিস্টেমিক ফাঙ্গাসের ক্ষেত্রে বলা হয় একটা পড়লে আরেকটা ফ্রি। ইন্নামাল মাগনা ওয়া ইন্নামাল ফ্রি, একটা পড়লে আরেকটা ফ্রি। সবাই বলেন কক্সিডিওডিস। কক্সিডিওডিসের আগে প্যারা যোগ করলে কি হয়? প্যারাকক্সিডিওডিস। কক্সিডিওডিস, প্যারাকক্সিডিওডিস। হিস্টোপ্লাজমা ব্লাস্টোমাইসিস। কবিতার ছন্দের মতো, শীতলতার স্রোতের মতো কি চমৎকার করে কথা বলা যায়। তার নাম হচ্ছে কক্সিডিওডিস, প্যারাকক্সিডিওডিস এবং হিস্টোপ্লাজমা ব্লাস্টোমাইসিস। ছন্দের মতো কি সুন্দর করে মিলে যায়, কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না অতটুকু গলা। আবার আমরা বলি কক্সিডিওডিস, প্যারাকক্সিডিওডিস, হিস্টোপ্লাজমা ব্লাস্টোমাইসিস। মনে থাকবে সবার? এখন আসেন আমরা যাই এই রিলেটেড একটা প্রশ্ন আমরা দেখি। 2011 সালে আসছিল। সবাই একটু স্লাইডের দিকে তাকান। সিস্টেমিক ডিপ ফাঙ্গাল ইনফেকশনস আর কজড বাই ব্লাস্টোমাইসিস ট্রু না ফলস? ট্রু। মেলাসেজিয়া ফলস। হিস্টোপ্লাজমা ট্রু। কক্সিডিওডিস এটাও ট্রু। মাইক্রোস্পোরাম ফলস, কারণ মাইক্রোস্পোরাম আপনি পড়েছেন কোথায়? কিউটেনিয়াস ফাঙ্গাসের মধ্যে। আর আপনি মেলাসেজিয়া কিউটেনিয়াস ফাঙ্গাসে পড়েছেন। সুতরাং এই দুটো ফলস হয়ে বাকিগুলো ট্রু হয়েছে। এখন অনেকগুলো কথা। এক নম্বর কথা হচ্ছে মাইকোসিস কথার মানে কি? মাইকোসিস কথার মানে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। মাইকোসিস কথার মানে হচ্ছে এই কথার মাঝখানে দুটো কথা যুক্ত, ফাঙ্গাল ইনফেকশন। সিস্টেমিক মাইকোসিস মানে সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন। সিস্টেমিক মাইকোসিস মানে সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন। মনে রাখবেন অপরচুনিস্টিক মাইকোসিস কথার মানে অপরচুনিস্টিক ফাঙ্গাস। যদি পরীক্ষায় প্রশ্ন থাকে নিম্নের কোন কোন ফাঙ্গাস সিস্টেমিক মাইকোসিস করে? দেখেন আমাদের আজকের প্রশ্নটা দেখেন যেটা আমরা দিয়েছি আপনাকে ব্রেনস্টর্মিং অংশটাতে স্লাইডের মধ্যে। সিস্টেমিক ডিপ ফাঙ্গাল ইনফেকশনস আর কজড বাই। এখানে কিন্তু কিউটেনিয়াস ফাঙ্গাসগুলো চামড়াই থাকে, সে সিস্টেমে যায় না। কিন্তু এই অংশে যদি সিস্টেমিক ফাঙ্গাসের নামের সাথে সাথে যদি অপরচুনিস্টিক গুলোর নাম থাকতো,
অপরচুনিস্টিকে আমরা এখনো যাই নাই, যাব। অপরচুনিস্টিকের নামগুলো এখানে ট্রু হতো। বি এবং অপশন ই, এখানে যদি অপরচুনিস্টিক ফাঙ্গাসের নাম থাকতো তারা ট্রু হতো, কারণ অপরচুনিস্টিক ফাঙ্গাসগুলো সে অপরচুনিস্টিক কিন্তু সে সিস্টেমে থাকে। ইনফেকশন হলে সে সিস্টেমে থাকে। অপরচুনিস্টিক ফাঙ্গাসগুলো যদি ইনফেকশন করে তখন সে সিস্টেমে থাকে, যেমন অ্যাসপারজিলাস সে তো লাংসে থাকে, ক্রিপ্টোকক্কাস সে ব্রেনে থাকে, সিস্টেমিক ফাঙ্গাস। বুঝতে পারছেন? এরা অপরচুনিস্টিক ফাঙ্গাস হওয়া সত্ত্বেও যদি ইনফেকশন করে তাহলে সিস্টেমিক ফাঙ্গাস হিসেবে কাউন্ট হবে। তাহলে অপরচুনিস্টিক ফাঙ্গাসগুলোও সিস্টেমিক ফাঙ্গাস হিসেবে কাউন্ট হবে ইনফ্লামেশন অর্থে। মাইকোসিস কথার মানে হচ্ছে ইনফ্লামেশন। কিন্তু পরীক্ষা যদি আসে কারা কারা সিস্টেমিক ফাঙ্গাস, পরীক্ষা যদি আসে নিম্নের কারা কারা সিস্টেমিক ফাঙ্গাস, এই উত্তরে শুধুমাত্র সিস্টেমিক ফাঙ্গাসগুলোই অ্যান্সার করতে হবে। পরীক্ষা যদি আসে সিস্টেমিক মাইকোসিস কারা কারা করে, তখন কিন্তু সিস্টেমিক ফাঙ্গাসও ট্রু হবে, এর পাশাপাশি অপরচুনিস্টিক গুলো থাকলে তারাও ট্রু হবে, কারণ ওরাও তো সিস্টেমিক মাইকোসিস করতে পারে। কারণ মাইকোসিস কথার মানেই হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, আর সিস্টেমিক মাইকোসিস মানে সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন। কথাটা কি বুঝতে পেরেছেন? এটাতে প্যাচ করার কিছু নাই। আমাদের প্রশ্নের উত্তর সলভ করতে গিয়ে যদি আপনার মিস কমিউনিকেশন হয়, মিসআন্ডারস্ট্যান্ড হয়, আমাদের লেকচারের এই অংশটা আপনি আবারও শুনবেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। যদি বলে সিস্টেমিক মাইকোসিস কারা, এর উত্তরে সিস্টেমিক ফাঙ্গাসগুলো ট্রু হবে আর অপরচুনিস্টিক ফাঙ্গাসগুলো ট্রু হবে। যদি বলে সিস্টেমিক ফাঙ্গাস কারা, তার উত্তরে শুধুমাত্র ক্লাসিফিকেশন থেকে হবে। সিস্টেমিক মাইকোসিস বললে সিস্টেমিক ফাঙ্গাস প্লাস অপরচুনিস্টিক ফাঙ্গাস লিখে দিই। সিস্টেমিক মাইকোসিস বললে সিস্টেমিক ফাঙ্গাস প্লাস অপরচুনিস্টিক ফাঙ্গাস, ট্রু। আর যদি বলে সিস্টেমিক ফাঙ্গাস কারা, অনলি সিস্টেমিক ফাঙ্গাস চাই, এর উত্তরে শুধুমাত্র ক্লাসিফিকেশন থেকে হবে, মানে সিস্টেমিক ফাঙ্গাস কারা তার নামটা হবে। সিস্টেমিক ফাঙ্গাসের চারটা এক্সাম্পল বলছি, ককেডিওডিস, প্যারাককেডিওডিস, ব্লাস্টোমাইসিস, আর একটা হচ্ছে হিস্টোপ্লাজমা। শুধু এখান থেকে আনসারটা হবে, মনে থাকবে সবার। এখন আসেন আমাদের অপরচুনিস্টিক ফাঙ্গাস কারা। অপরচুনিস্টিক ফাঙ্গাস বলেন ক্যান্ডিডা, সবাই চিনেন ক্যান্ডিডাকে, ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস, অ্যাসপারজিলাস, মিউকোরিন রাইজোপাস। এরপরে পেনিসিলিয়াম, মার্নিফি, মনে রাখার সাথে পি মার্নিফি মনে রাখাটা বেশি ভালো। পি মার্নিফি মানে মার্নিফি সোলানি বয়ডি, এই পরের অংশটা বেশি ইম্পর্টেন্ট। সবাই বলে পি মার্নিফি, এফ সোলানি, পি বয়ডি, তাই মার্নিফি সোলানি বয়ডি মনে রাখাটা বেশি ভালো। তাহলে ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস, অ্যাসপারজিলাস, মিউকোরিন রাইজোপাস, মার্নিফি সোলানি বয়ডি, নিউমোসিস্টিস জিরোবিসি। এই নিউমোসিস্টিস জিরোবিসিকে কেউ বলে প্যারাসাইট, কেউ বলে ফাঙ্গাস। তাই আমরা ফাঙ্গাসের সাথে আলোচনা করেছি, আমরা প্যারাসাইটের সাথে ওটা আলোচনা করেছি। নিউমোসিস্টিস জিরোবিসি মূলত এইচআইভির সাথে জড়িত একটা নিউমোনিয়া। নিউমোসিস্টিস জিরোবিসি এইচআইভি বা এইডস এর সাথে জড়িত নিউমোনিয়া, তাই এটা এইচআইভির সাথে সম্পর্কিত আরেকটা নাম। তো আমরা যাই পরবর্তী কথায়। এই যে অপরচুনিস্টিক ফাঙ্গাস নিয়ে প্রশ্ন আসছে, ফাঙ্গাই দ্যাট কজ অপরচুনিস্টিক মাইকোসিস আর। অপরচুনিস্টিক মাইকোসিস কারা, এর উত্তরে শুধুমাত্র এই 8টা নাম থেকে ট্রু হবে। এই শুধু এই 8টা নাম দেখেন, ABCD EF GH, 8টা নাম থেকে ট্রু হবে। দেখি, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস ট্রু, ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স ট্রু, নিউমোসিস্টিস জিরোবিসি ট্রু, হিস্টোপ্লাজমা একটা সিস্টেমিক ফাঙ্গাস, আর স্পোরোট্রিকশন কি সাবকুটিনিয়াস ফাঙ্গাস। বুঝতে পারছেন? এই যে আপনি 8টা নাম মুখস্থ করলেন, আপনি সাবকিউটিনিয়াস 5টা নাম মুখস্থ করলেন, আপনি সিস্টেমিক 4টা নাম মুখস্থ করলেন, আপনি অপরচুনিস্টিক নাম ফাঙ্গাস মুখস্থ করলেন। এই নামগুলো মুখস্থের মাঝে রয়েছে ফাঙ্গাসের মূল রহস্য। দেখেন মাইক 194 নম্বর পেজে ফাঙ্গাসের ক্লাসিফিকেশনের ডানে অত্যন্ত সুন্দর একটা অংশ দেওয়া আছে, একটা ফাঁকা জায়গা দেওয়া আছে। সেই ফাঁকা জায়গা আপনি লিখবেন ডাইমরফিক ফাঙ্গাস আর। ডাইমরফিক ফাঙ্গাস আর, ডাইমরফিক ফাঙ্গাস আর। 1 নম্বর দেখেন, ডাইমরফিক ফাঙ্গাস। কিউটিনিয়াসের কেউ ডাইমরফিক হওয়ার যোগ্যতা রাখে না। চামড়ার উপরে থাকে, সে জ্বলে পুড়ে মরে ছাড় খার, তবে মাথা নুয়াবার নয়। চামড়ার উপরে থাকে, সে তাপ পেলে মরে যায়, এই জন্য সে ডাইমরফিক ফাঙ্গাস হওয়ার যোগ্যতা রাখে না। সাবকিউটিনিয়াসের একজন আছে, তার নাম স্পোরোট্রাইকোসিস। যেহেতু সিস্টেমে বাস করে, সিস্টেমিকের সবাই ডাইমরফিক, আর অপরচুনিস্টিক থেকে একজন আসবে, পেনিসিলিয়াম, মার্নিফি। তাহলে ডাইমরফিক ফাঙ্গাস দেখেন এই 6টি নাম। একটা নাম্বার কি স্পোরোট্রাইকোসিস বা স্পোরোট্রিক শ্যাঙ্কি, একটা হচ্ছে সিস্টেমিকের সবাই অর্থাৎ ককেডিওডিস, প্যারাককেডিওডিস, হিস্টোপ্লাজমা এবং ব্লাস্টোমাইসিস, আরেকটা হচ্ছে
অপরচুনিস্টিক ফাঙ্গাসের মধ্যে একজন, তার নাম কি? পেনিসিলিয়াম মারনেফি। এই যে 6টা নাম, এই 6টা হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস। পরীক্ষা হলে আপনি এই প্রশ্নটা আনসার করবেন, মাস্ট, 100%। পরীক্ষা হলে আপনি এই প্রশ্নটা এবার আনসার করবেন রেসিডেন্সি পরীক্ষায়। অপরচুনিস্টিক ডাইমরফিক ফাঙ্গাস কারা? এখন দেখেন নিচে আর একটু ফাঁকা জায়গা আছে, সেখানে লেখেন ফাঙ্গাল কজ অফ গ্রানুলোমা, ফাঙ্গাল কজ অফ গ্রানুলোমা, অথবা গ্রানুলোমা ফর্মিং ফাঙ্গাস আর, গ্রানুলোমা ফর্মিং ফাঙ্গাস আর, গ্রানুলোমা ফর্মিং ফাঙ্গাস আর, গ্রানুলোমা ফর্মিং ফাঙ্গাস আর। তাহলে কি লিখবেন? 1 নম্বর লিখবেন, এর আগে তো আপনি স্পোরোট্রাইকোসিস নিয়েছেন, তাই না? এর আগে নিয়েছেন স্পোরোট্রাইকোসিস, এখন স্পোরোট্রাইকোসিস নিলে তো মন খারাপ করবে। এখন নেন 5 নম্বরটা, তার নাম রাইনোস্পোরিডিওসিস। তারপরে এর আগে সিস্টেমিকের সবগুলো নিয়েছেন, সিস্টেমিকের সবগুলো নিয়েছেন এর আগে। এখন একজনকে বাদ দিতে হবে। কাকে বাদ দিবেন? কাকে বাদ দিবেন? দেখেন সবচেয়ে বড় নাম কার আছে? সে তো নামই অনেক বড়, গ্রানুলোমা করে তার তো বড় হওয়ার দরকার নেই। এবং যে প্যারাদায়ক এবং যে ব্রাজিলের সাপোর্টার, কি কি হয়? প্যারাকোকেরিওডিস ব্রাজিলিয়েন্সিস, প্যারাকোকেরিওডিস ব্রাজিলিয়েন্সিস। তাহলে অল সিস্টেমিক ফাঙ্গাস গ্রানুলোমা তৈরি করতে পারে, একজন পারে না, তার নাম কি? প্যারাকোকেরিওডিস ব্রাজিলিয়েন্সিস। কি নাম বলেন? প্যারাকোকেরিওডিস ব্রাজিলিয়েন্সিস। 3 নম্বর দেখেন আমরা একজনকে নিব সিস্টেমিক অপরচুনিস্টিক থেকে, তার নাম অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। এই যে এই গ্রানুলোমা ফর্মিং ফাঙ্গাস ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার আমরা আপনাকে প্রথমে দিয়েছি কি কি ফাঙ্গাস গ্রানুলোমা তৈরি করতে পারে। দেখেন আপনার মুখস্থ হয়ে গেছে এবং আপনি অবাক হয়ে খেয়াল করবেন আপনার মাথা থেকে সে আর সরছে না। অনেক কিছু, অনেক কথার গুঞ্জন শুনেন, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগবে আপনার গ্রানুলোমা ফর্মিং ফাঙ্গাসের নাম সুমধুর। এখন আসেন আমরা যাই অত্যন্ত সুন্দর একটি আলোচনা, পেজ নম্বর 195, ইউমাইকোটিক মাইসিটোমা। কিছু নাম এখানে আছে, আপনি নাম শুনলে অবাক হবেন। দেখেন ফিউজেরিয়াম, তারপরে আছে হচ্ছে আপনার আপনার আছে এখানে নোকার্ডিয়া, নোকার্ডিয়া ব্যাকটেরিয়াতেও আছে, নোকার্ডিয়া ইউমাইকোটিক মাইসিটোমাতে আছে। আপনি জাস্ট একবার রিডিং দিবেন, অর্ধেকটা স্টার, মানে খুব বেশি ইম্পর্টেন্ট না, একবার পরীক্ষা আসছিল এই জন্য হাফ স্টার, মানে একবার শুধু রিডিং দিবেন। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো। এখন আসেন পেজ নাম্বার 197, 197 একটু ভালো করে খেয়াল করেন। সিস্টেমিক ফাঙ্গাস, সিস্টেমিক ফাঙ্গাসের আমরা সুন্দর ডিটেলস আলোচনায় যাচ্ছি। আবারও একবার সিস্টেমিক ফাঙ্গাসের নামগুলো আপনাকে দেখে ফেলতে বলবো। পেজ নাম্বার 197, ককেডিওডিস, প্যারাকোকেডিওডিস, হিস্টোপ্লাজমা এবং ব্লাস্টোমাইসিস। ককেডিওডিস, প্যারাকোকেডিওডিস, হিস্টোপ্লাজমা এবং ব্লাস্টোমাইসিস। আসেন যাই ককেডিওডিস। আপনি জানেন ককেডিওডিস ইমিডিস একটা সিস্টেমিক ফাঙ্গাস, ককেডিওডিস ইমিডিস সিস্টেমিক ফাঙ্গাস। আচ্ছা ককেডিওডিস ইমিডিস কি ডাইমরফিক না মনোমরফিক? ডাইমরফিক ফাঙ্গাস। আচ্ছা ডাইমরফিক ফাঙ্গাস মানে কি? সে ইস্ট এবং মোল দুইটা ফর্মে থাকতে পারে। আপনি এটাও জানেন যে কোনো ফাঙ্গাস মানে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, তাই ককেডিওডিস ইমিডিসের টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি দেয়। আপনি জানেন ফাঙ্গাস মানেই স্পোর তৈরি করতে পারে, ফাঙ্গাস মানে স্পোর তৈরি করতে পারে, তারও স্পোর আছে, তার এন্ডোস্পোর। আপনি জানেন ককেডিওডিস ইমিডিস বা যে কোনো ফাঙ্গাস আমাদের বডিতে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি যুক্ত বলে সে ডিসেমিনেটেড ফাঙ্গাল ইনফেকশন করে, এটাও ডিসেমিনেটেড ফাঙ্গাল ইনফেকশন করবে। সুতরাং ককেডিওডিস ইমিডিস সম্পর্কে এমন অনেক কথা আপনি আগেই জেনে গেছেন। দেখেন আপনি ককেডিওডিস না পড়েও, ককেডিওডিস ইমিডিস সম্পর্কে কিছু না জেনেও আপনি এর সম্পর্কে সব জেনেছেন। আপনি এসেছেন সব পেয়েছি দেশে। ককেডিওডিস ইমিডিস ফাঙ্গাল স্টেনিং এ ইউজ করা হয়, ফাঙ্গাল স্টেনিং এ ইউজ করা হয় ককেডিওডিস ইমিডিস। আরেকটা হচ্ছে ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স। একটা ব্যক্তি, আমি তখন বারডেম আইসিইউতে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে কর্মরত, একটা পেশেন্ট আসলো মেনিনজাইটিসের ফুল ব্লোন ফিচার নিয়ে। সেই পেশেন্টকে আমরা প্রথমে সেপ্ট্রাইজন দিলাম, ভ্যানকোমাইসিন দিলাম, সেপ্ট্রাইজন ভ্যানকোমাইসিন, থার্ড ডেতে রেসপন্স করছে না দেখে আমরা অ্যাসাইক্লোভির আর স্টেরয়েড এড করলাম, মোরাডেক্সন। তারপরও রেসপন্স করছে না, পেশেন্ট ভেন্টিলেটরে চলে গেল, জিসিএস তার 8-এর কম। ভেন্টিলেটরে যাওয়ার পর রেসপন্স করছে না দেখে আমাদের বারডেম আইসিইউ ডিপার্টমেন্টাল হেড স্যার অধ্যাপক ডাক্তার ASM আরিফ আহসান স্যার, আমার খুব প্রিয় মানুষ, স্যারকে বললাম। স্যার বললেন যে অ্যান্টি ফাঙ্গাল অ্যাড করে দাও। অ্যান্টি ফাঙ্গাল আমরা অ্যাড করলাম,
ফাঙ্গিজোন একটা ইনজেক্টেবল আছে, অ্যাবজল নামে পাওয়া যায়, অ্যাবজল ফ্লুকোনাজল 200 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি করে আমরা অ্যাড করলাম এবং পেশেন্টকে স্যার বললেন যে ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশনে পাঠাও, ফাঙ্গাল স্টেনিং এ পাঠাও। ফাঙ্গাল স্টেনিং এ আমরা দেখলাম সেই পেশেন্টের এই আপনার ক্রিপ্টোককাস নিওফরমেন্স পজিটিভ আসছে। ক্রিপ্টোককাস নিওফরমেন্সের ফাঙ্গাল ইনফেকশন নাকি কক্সিডিওডিসের ফাঙ্গাল ইনফেকশন, এটাকে ডিস্টিংগুইশ করার জন্য ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন করা হয়। ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশনটা করা হয় ক্রিপ্টোককাল ফাঙ্গাল ইনফেকশন নাকি আপনার ইয়ের ফাঙ্গাল ইনফেকশন, আপনার কক্সিডিওডিসিমিটিস, এই সেই কক্সিডিওডিসিমিটিস মনে থাকবে সবার। এরপরে দেখেন কক্সিডিওডিসিমিটিস সে ভ্যালি ফিভার করে বা ডেজার্ট রিউমাটিজম, দেখেন সবগুলো কথা আপনার মুখস্থ, অথচ আপনি কক্সিডিওডিসিমিটিস সম্পর্কে কিছুই পড়েন নাই। সে গ্রানুলোমা তৈরি করতে পারে, সে টাইপ 4 হাইপারসেনসিটিভিটি দেয়, সে ডায়মোরিক ফাঙ্গাস, সে ডিসেমিনেট করে ডিউরিং ইমিউন সাপ্রেশন, এইগুলা কথা আপনার এমনি মুখস্থ হয়েছে জেনারেল মাইকোলজি পড়তে গিয়ে। সিস্টেমিকে দেখেন সবগুলো আমরা বাছাই করে আস্তে আস্তে ভাঁজ করে দিচ্ছি বা আপনাকে মিলিয়ে দিচ্ছি। একটা কথা শুধু অমিল, তার নাম হচ্ছে ভ্যালি ফিভার বা ডেজার্ট রিউমাটিজম, ঠিক আছে। এরপরে দেখেন হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম নামটা পড়লে, ক্যাপসুলেটাম নামটা শুনলে তার ক্যাপসুল ক্যাপসুল একটা ভাব চলে আসে। এই ফাঙ্গাসের মধ্যে কোনো ক্যাপসুল থাকে না, এই কথাটা আমাদেরকে মনে রাখতেই হবে। স্বাধীনতা তোমাকে আসতেই হবে, স্বাধীনতার মতো মনে রাখতেই হবে স্বাধীনতা। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এই হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম এই নামটার মধ্যে ক্যাপসুল শব্দটা থাকলেও ক্যাপসুলেটেড নয় সে, এই কথাটা আমরা মনে রাখবো। নামের বড়াই করুণা কো নাম দিয়ে কি হয়, নামের মাঝেই পাবে না কো সবার পরিচয়। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম। এই যে ক্যাপসুলেটাম, এই ক্যাপসুলেটাম শব্দটা মানে ক্যাপসুলেটেড নয়, এই কথাটা শুধু আলাদা করে মনে রাখবো, স্পেশাল কথা। এরপরে আমরা মনে রাখবো দেখেন সে গ্রানুলোমা তৈরি করতে পারে, আমরা জানি সে আপনার স্পোর তৈরি করতে পারে। গ্রানুলোমা ফর্মিং ফাঙ্গাস আমরা আপনাকে বলে দিয়েছি এই সেই নামগুলো। এছাড়া দেখেন সে গ্রানুলোমা তৈরি করতে পারে, সে ডায়মোরিক ফাঙ্গাস। আরেকটা কথা আমরা মনে রাখবো, অনলি ইন্ট্রাসেলুলার ফাঙ্গাস, সে অনলি ইন্ট্রাসেলুলার ফাঙ্গাস। দেখেন দুটি শব্দ পাশাপাশি আছে যা আমাকে মনে রাখতেই হবে, অনলি ইন্ট্রাসেলুলার ফাঙ্গাস, একটা হচ্ছে নট ক্যাপসুলেটেড। নট ক্যাপসুলেটেড। আমরা এখন আসবো ব্লাস্টোমাইসিস ডার্মাটাইটিস সম্পর্কে। একটা প্রশ্ন এসেছিল 2009 সালে, হিস্টোপ্লাজমা ইজ ফাউন্ড ইন, হিস্টোপ্লাজমা ইজ ফাউন্ড ইন দেখেন ব্লাড, যেহেতু সিস্টেমিক ফাঙ্গাসে ব্লাডে থাকতেই পারে, ব্রেন এটা ট্রু দিব, লিভার এটাও ট্রু দিব, স্প্লিন আর বোন মেরো ফলস দিব। স্প্লিনের মধ্যে হিস্টোপ্লাজমা থাকবে না, কারণ স্প্লিনের মধ্যে গেলে সেটাকে নিউট্রোফিল তাকে খেয়ে ফেলবে, আর বোন মেরো তো সে থাকবে না, সে মূলত ব্লাড ব্রেন লিভারে থাকে। হেমাটোপয়েটিক অর্গানের মধ্যে থাকে কথা ঠিক আছে, বইয়ের মধ্যে লেখা আছে স্প্লিন বোন মেরো হেমাটোপয়েটিক অর্গান হলেও স্প্লিন বোন মেরোতে ইয়ে থাকে না, হিস্টোপ্লাজমা থাকে না, ঠিক আছে। হিস্টোপ্লাজমা স্প্লিন বোন মেরোতে থাকে, হেমাটোপয়েটিক অর্গান হিসেবে আমরা ট্রু দিব, সরি হেমাটোপয়েটিক অর্গান হিসেবে স্প্লিন বোন মেরোকে আমরা ট্রু দিব। ব্রেন এবং লিভারে থাকে, লিভারের মধ্যে সে হিস্টোপ্লাজমোসিস করতে পারে, ব্রেনের মধ্যে সে সেরেব্রাল হিস্টোপ্লাজমোসিস সে করতে পারে এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে। এখন আমরা যাই অপশনে, এইটা প্রশ্নের উত্তরে 5টাই ট্রু হবে। এরপরে আসেন ব্লাস্টোমাইসিস ডার্মাটাইটিস। ব্লাস্টোমাইসিস তার ডিজিজের নাম কি, ব্লাস্টোমাইকোসিস। ডায়মোরিক ফাঙ্গাস আমরা জানি সে গ্রানুলোমা তৈরি করতে পারে, এর বেশি কিছু জানার প্রয়োজন নেই, এর বেশি জানা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না। এখন আসেন প্যারাকোক্রিওডিস ব্রাজিলিয়েন্সিস। প্যারাকোক্রিওডিস ব্রাজিলিয়েন্সিস থেকে একটা কথাই আমরা মনে রাখবো, বাকি সব কথা আমাদের জানা। সে একটা ডায়মোরিক ফাঙ্গাস, এটা আমরা জানি। সে যেটা করে না তার নাম হচ্ছে গ্রানুলোমা করতে পারে না, কারণ তার নামটা অনেক বড়, সে নিজেই একটা গ্রানুলোমার মতো দেখতে, এত বড় নাম, এই জন্য ক্যান নট ফর্ম গ্রানুলোমা, ঠিক আছে। এরপরে যে কথাটা আমরা মনে রাখবো ক্লাস নোটের মধ্যে আমরা আগেও লিখে দিয়েছি আপনাকে, সিস্টেমিক মাইকোসিস অর্থে অপরচুনিস্টিক গুলো সিস্টেমিক হিসেবে ট্রু হবে। সিস্টেমিক মাইকোসিস অর্থে অপরচুনিস্টিক ফাঙ্গাস গুলো ট্রু হবে, কিন্তু যদি বলে সিস্টেমিক ফাঙ্গাস কারা, এর অর্থে শুধুমাত্র 4টা নাম ট্রু হবে। সিস্টেমিকের 4টা নাম, কক্সিডিওডিস, প্যারাকক্সিডিওডিস, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইসিস। কক্সিডিওডিস, প্যারাকক্সিডিওডিস, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইসিস। এখন আসেন ক্যান্ডিডা, খুবই ইম্পর্টেন্ট একটা ফাঙ্গাস ক্যান্ডিডা। ক্যান্ডিডা ক্রিপ্টোকক্কাস অ্যাসপারজিলাস। ক্যান্ডিডা ক্রিপ্টোকক্কাস অ্যাসপারজিলাস, ক্যান্ডিডা। এই ক্যান্ডিডা হচ্ছে একটা অপরচুনিস্টিক ফাঙ্গাস। এই ক্যান্ডিডা একে বলা হয় গ্রাম পজিটিভ ফাঙ্গাস। একটু লিখে নেন ক্যান্ডিডার জাস্ট সাথে গ্রাম পজিটিভ ফাঙ্গাস, একে বলা হয় গ্রাম পজিটিভ ফাঙ্গাস, সে গ্রাম স্টেইনে পজিটিভ হয়। এই ক্যান্ডিডা যখন ইনফেকশন করে তখন ব্লাডে আসে, সিস্টেমে আসে। তার শেপটা কেমন, ওভাল শেপেড, ওভাল ইস্ট, এক ধরনের ইস্ট সিঙ্গেল বার্ড।
সে আমাদের বডির বিভিন্ন জায়গায় নরমাল ফোড়া কোথায় কোথায়, মিউকাস মেমব্রেন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআইটি, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, পরীক্ষা এটা আসে। সে কোথায় কোথায় থাকে, কোথাকার নরমাল ফোড়া, কোন কোন জায়গার নরমাল ফোড়া। 3 নম্বর পয়েন্টটা, তাই 3টা স্টার দিবেন। তার সিউডো হাইফি থাকে, সে কার্বোহাইড্রেট ফার্মেন্টেশন করতে পারে। কার্বোহাইড্রেট ফার্মেন্টেশন করে সে সিউডোসিস্ট তৈরি করতে পারে বা সিউডো মেমব্রেন তৈরি করতে পারে। কোথায়? ফার্মেন্টেশন অফ কার্বোহাইড্রেট অ্যান্ড ওভারগ্রোথ অফ ক্যান্ডিডা কজেস সিউডো মেমব্রেন ইন ওরাল ক্যাভিটি অ্যান্ড জেনিটাল ট্র্যাক্ট। ওরাল ক্যাভিটি এবং জেনিটাল ট্র্যাক্ট, জেনিটাল ট্র্যাক্টে বলে তার নাম কি, মনিলিয়াসিস। ইসোফাগাসও করতে পারে, ইসোফেজিয়াল মনিলিয়াসিস করতে পারে, জেনিটাল ট্র্যাক্টে মূলত করে। বুঝতে পারছেন? মুখের মধ্যে যদি আপনি দেখেন একটা রুগী আসে, তার মুখের মধ্যে হাঁ করার সাথে সাথে দইয়ের মতো দেখতে, মুখ হাঁ করলো, রুগী বের করলো, আপনি দেখলেন তার মুখের মধ্যে দই, আপনি শুনে মনটা খুশি হয়ে যাবে, কিন্তু রুগীর সামনে প্রকাশ করবেন না, প্রকাশ করে সে মন খারাপ করবে। আপনার মন খুশি হয়েছে, ডায়াগনোসিস কমপ্লিট হয়েছে বলে, কিন্তু রুগীর সামনে সেটা প্রকাশ করা যাবে না। তারপরে দেখেন স্কিন ইনভেশন অকার ইন ওয়ার্ম এবং ময়েস্ট এরিয়াতে স্কিন ইনভেশনটা হয়। ইমিউন কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়ালের এই যে মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াস হইতে পারে, ডিসেমিনেট করে এই কাজটা হয়। আইভি ড্রাগ অ্যাবিউজারদের এটা খুব কমনলি হয়। এইখানে একটা কথা আছে, ফাঙ্গাল ইনফেকশন কার কার বেশি হয়, ফাঙ্গাল ইনফেকশন কার কার বেশি হয়, ফাঙ্গাল ইনফেকশন ক্যান্ডিডা ইনফেকশনটা কার কার বেশি হয়, ক্যান্ডিডা ইনফেকশন কার কার বেশি হয়। দেখেন ইমিউন কম্প্রোমাইজড ক্যান্ডিডা হ্যাজ association with immunocompromised individual 2 OCP or steroid user। ইমিউন কম্প্রোমাইজ কারা, ক্যান্সার অথবা এইচআইভি পেশেন্ট, ওসিপি অথবা স্টেরয়েড ইউজার যারা, ডায়াবেটিক পেশেন্ট আর আইভি ড্রাগ অ্যাবিউজার, এদের ক্ষেত্রে এই ফাঙ্গাল ইনফেকশনটা কমনলি হয়। কোনো একজন ব্যক্তির যদি পিপিটি স্কিন টেস্ট নেগেটিভ হয়, তার ক্যান্ডিডা স্কিন টেস্টও নেগেটিভ হবে। কেন? আমরা প্রথমে ব্যাখ্যাটা দিয়েছি। পিপিটি স্কিন টেস্ট হচ্ছে পিউরিফাইড পাইরোজেন ডেরিভেটিভ। এটা শরীরে দেওয়ার পর শরীরের কোন সিস্টেমে গিয়ে আসে? সেল মেডিয়েটেড ইমিউনিটি। কারো যদি সেল মেডিয়েটেড ইমিউনিটি দুর্বল থাকে শরীরের মধ্যে, এই স্কিনের ভিতরে আমরা যদি কোনো পাইরোজেন ঢুকাই অথবা কোনো অ্যান্টিজেন ঢুকাই, সেল মেডিয়েটেড ইমিউনিটি যদি দুর্বল থাকে তাকে শো করতে পারবে? শো করতে পারবে না। যার পিপিটি স্কিন নেগেটিভ, তার ক্যান্ডিডাও নেগেটিভ হবে, তার এমটি টেস্টও নেগেটিভ হবে। কারণ কি? ইমিউনিটি দুর্বল। এতই দুর্বল ইমিউনিটি, এ তাকে শো করতে পারছে না, এই ইমিউনিটিগুলা এই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে পারছে না, ফলে ওই চাকা তৈরি হচ্ছে না। এই চাকা তৈরি হচ্ছে না বলে পজিটিভ কিছু নয়, চাকা তৈরি হচ্ছে না মানে নেগেটিভ কিছু, মানে ফলস নেগেটিভ। শরীরের মধ্যে ডিজিজ আছে কিন্তু সে শো করতে পারছে না, কি বলে? ফলস নেগেটিভ। দেখেন লাস্টের দুটো লাইন আমরা এই কথাগুলো লিখেছি। আমরা একটু দেখি পরীক্ষা প্রশ্ন কিভাবে এসছে। দেখেন ক্যান্ডিডা ইনফেকশন হ্যাজ এ রিকগনাইজড অ্যাসোসিয়েশন উইথ, দেখেন 2021-এ পরীক্ষা আসছিল, ওরাল কন্ট্রাসেপটিভ আমরা কি দিব, ট্রু না ফলস? ট্রু। ক্রনিক রেনাল ডিজিজ, ক্রনিক রেনাল ডিজিজকে আমরা ট্রু দিব না সরাসরি। তারপরে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়ার পর বডিতে ইমিউনিটি সাপ্রেসড হয়, তখন এটা হতে পারে। মেনোপজ, মেনোপজকে আমরা ট্রু দিতে পারি। মেনোপজ, পোস্ট মেনোপজ ইমিউনিটি সাপ্রেসড হয়ে যায়, মেনোপজ ট্রু। তাহলে ওরাল কন্ট্রাসেপটিভ ট্রু দিব, ক্রনিক রেনাল ডিজিজ ফলস দিব, অ্যান্টিবায়োটিককে ট্রু দিব, মেনোপজকে আমরা ট্রু দিব। সার্ভাইকাল ডিসপ্লাসিয়া, সার্ভাইকাল ডিসপ্লাসিয়া মানে সার্ভিক্সে যদি ক্যান্সার, কার্সিনোমা সার্ভিক্স, এখান থেকে পেশেন্টের ইমিউনিটিকে সাপ্রেস হতে পারে। এই ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে আমরা এটাকেও ট্রু দিব। তার মানে ট্রু হবে 4টা, শুধুমাত্র ক্রনিক রেনাল ডিজিজে বা ক্রনিক রেনাল ফেলিয়ারে ট্রু হবে না। ঠিক আছে, আমরা যার একটা প্রশ্ন, কজেটিভ এজেন্টস ইন ওরাল থ্রাশ, ওরাল থ্রাশের পজিটিভ এজেন্ট কোনটা জানানোর জন্য শুধুমাত্র ক্যান্ডিডাকে আপনারা ট্রু দিবেন, আর ব্যাকটেরিয়াল জিঞ্জিভিলিসকে আমরা ট্রু দিবেন, কারণ হচ্ছে এটা দাঁতের মধ্যে থাকে, মাড়ির মধ্যে থাকে, এরাও ওরাল থ্রাশ করতে পারে। এরপরে আসেন আমরা যে ক্রিপ্টোককাস নিওফরমেন্স, পেজ নাম্বার 198, খুবই ইম্পর্টেন্ট একটা ফাঙ্গাস, আপনাদের আগামী বছরের পরীক্ষার জন্য অত্যন্ত দামি একটা ফাঙ্গাস, ক্রিপ্টোককাস নিওফরমেন্স। ক্রিপ্টোককাস নিওফরমেন্স এটা দেখেন এখানে 3টি লাইন আছে, প্রথমে আলোচনা 3টি লাইন, পরবর্তীতে পয়েন্টে 3টি লাইন, 4টি লাইন, এই 7টি লাইন ইনফিনিটি স্টার। এর হাইফি থাকে, এর হাইফি অবস্থিত দেহের মধ্যে, সে মেনিনজাইটিস করে, একদম লাইফ থ্রেটেনিং ফাঙ্গাল ডিজিজ ইন এইচআইভি পেশেন্ট। এইচআইভি পেশেন্টের মেনিনজাইটিসের জন্য সে দায়ী মূলত, অথবা এমনিতেও সে মেনিনজাইটিস করতে পারে, কারণ তার ক্যাপসুল আছে, তার হচ্ছে পলিস্যাকারাইড একটা ক্যাপসুল আছে, ইট হ্যাজ পলিস্যাকারাইড ক্যাপসুল, তার পলিস্যাকারাইড একটা ক্যাপসুল থাকায় এই কাজটা সে করে থাকে। এরপরে দেখেন এর ইট ইজ এন ওভাল বার্ডিং ইস্ট সারাউন্ডেড বাই হোয়াইট পলিস্যাকারাইড ক্যাপসুল।
ইট ইজ নট ডাইমরফিক। আমরা জানি এটা ডাইমরফিক নয়, কারণ ডাইমরফিকের 6টা নাম আমরা মুখস্থ করে দিয়েছি। কি কি? একটা আমার কি ছিল? স্পোরোট্রাইকোসিস, তারপরে অল সিস্টেমিক, তারপরে পেনিসিলিয়াম মারনেফি। এরপরে দেখেন যে পয়েন্টগুলো, সে লাইফ থ্রেটেনিং ডিজিজ করতে পারে এইচআইভি পেশেন্টকে, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন তার হয় না, অনলি ক্যাপসুলেটেড ফাঙ্গাস, অনলি ক্যাপসুলেটেড ফাঙ্গাস, ইনফিনিটি স্টার, অনলি ক্যাপসুলেটেড ফাঙ্গাস। ফাঙ্গাসের মধ্যে একমাত্র ক্যাপসুলেটেড ফাঙ্গাসের বংশের বাতিকে ক্রিপ্টোকক্কাস নিওফর্মেন। দেখেন পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল এমডিএমএস 2016-তে, 2019-এ ওই প্রশ্ন এসেছিল, 2019-এ আমরা কথাটা লিখিনি পাশে, 2019-এ প্রশ্ন আসছিল ক্রিপ্টোকক্কাস নিওফর্মেন্স ফর্মস হাইফি। তার দেখেন এর সিউডো হাইফি আছে, কিন্তু তার হাইফি সে ফর্ম করে না, হাইফি ফর্মস এটা ফলস হবে। ইট হ্যাজ পলিস্যাকারাইড ক্যাপসুল, আমরা ট্রু দিব। ইজ ডাইমরফিক, ফলস, সে ডাইমরফিক নয়। ডি নাম্বারটা দেখেন, কজ ইনফেকশন থ্রু ইনহেলেশন, অবশ্যই এটা ট্রু ইনহেলেশনের মাধ্যমে যে অপরচুনিটি ফাঙ্গাস তো। আর ইমিউন কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়ালের সাথে যে কোনো ফাঙ্গাস ইনভলভড, সে ক্রিপ্টোকক্কাস হোক, অ্যাসপারজিলাস হোক, যাই হোক না কেন, ঠিক আছে? এরকম প্রশ্ন আসলে পরীক্ষা হলে আপনার সামনে সে অসহায় হয়ে উঠবে, সে হয়ে উঠবে একদম নতজানু। এখন আসেন পেজ নাম্বার 199, ফাঙ্গাসের মাইকোলজির একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি। পেজ নাম্বার 199, অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাসের দুই বোন, ফিউমিগেরাস এবং ফ্লাভাম। আমাদের বডিতে ইমিউন সাপ্রেসড স্টেটে এই ফাঙ্গাসগুলো ইনফেকশন হয়। এই অ্যাসপারজিলাসের দুই ভাই বোন, ফিউমিগেরাস এবং ফ্লাভাম। অ্যাসপারজিলাস ফিউমিগেরাস ফিউম তৈরি করে, এই ফিউম তৈরি করে লাংসের মধ্যে যায়, সে লাংসের মধ্যে ফিউমটা বলের মতো দেখায়, একে বলে ফাঙ্গাল বল। এর নাম হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস বা এবিপিএ। এটাকে যদি এক্সরে করেন, এক্সরেতে হ্যালোসাইন পাওয়া যাবে, হ্যালোসাইন পাশে লিখে রাখেন, হ্যালোসাইন ইন এক্সরে, চেস্ট এক্সরে। অ্যাসপারজিলাস ফ্লাভাম, দ্বিতীয় পয়েন্টটা দেখেন, অ্যাসপারজিলাস ফ্লাভাম দুটা কথাকে ঠাসা দিলে কি হয়? আফলা, আফলা হয় না? এই আফলা থেকে আসে আফলাটক্সিন। এই আফলাটক্সিন লিভারের মধ্যে গিয়ে লিভারকে ইনজুরি করে এবং হেপাটোসেলুলার ক্যান্সার করে, এইচসিসি, হেপাটোসেলুলার ক্যান্সার। তাহলে অনকোজেনিক ফাঙ্গাস যদি বলা হয়, একটা ফাঙ্গাসের নাম বলেন, তার নাম হচ্ছে অ্যাসপারজিলাস ফ্লাভাম। অনকোজেনিক ব্যাকটেরিয়া বললে এইচ পাইলোরি সি জেজুনি। অনকোজেনিক ফাঙ্গাস বললে অ্যাসপারজিলাস ফ্লাভাম, আফলাটক্সিন সে রিলিজ করে, মনে থাকবে। এখন যদি প্রশ্ন আসে পরীক্ষায় ফিউজেরিয়াম সোলানি সম্পর্কে, ফিউজেরিয়াম সোলানি সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে, কন্টাক্ট লেন্স ইউজারদের সে ক্যারাটাইটিস করে। কন্টাক্ট লেন্স ইউজারদের ক্যারাটাইটিস আর কে করে? ক্যারাটাইটিস ইন কন্টাক্ট লেন্স ইউজার, ক্যারাটাইটিস করতে পারে কে কে? ক্যারাটাইটিস এক নাম্বার অ্যাসপারজিলাস, দুই নাম্বার ক্যান্ডিডা, সে যেহেতু নর্মাল ফোড়া করতেই পারে, তিন নাম্বার হচ্ছে ফিউজেরিয়াম সোলানি। ফিউজেরিয়াম সোলানি, ফিউজেরিয়াম সোলানি। তাহলে এক নাম্বার কি? অ্যাসপারজিলাস, দুই নাম্বার ক্যান্ডিডা, তিন নাম্বার ফিউজেরিয়াম সোলানি। মনে থাকবে সবার? ফিউজেরিয়াম সোলানি, ফিউজেরিয়াম সোলানি। তাহলে ক্যারাটাইটিস করে কে কে? এক নাম্বার অ্যাসপারজিলাস, দুই নাম্বার ক্যান্ডিডা, তিন নাম্বার ফিউজেরিয়াম সোলানি। মনে থাকবে সবার? এখন আসেন আমরা যাই পেনিসিলিয়াম মারনেফি। পেনিসিলিয়াম মারনেফি, একটা পেশেন্ট আসলো, সে এইচআইভিতে আক্রান্ত, এইচআইভিতে আক্রান্ত, টিবির মতো ফিচার নিয়ে আসছে। এইচআইভিতে আক্রান্ত একটা পেশেন্ট, সে টিবির মতো ফিচার নিয়ে আসছে, কিন্তু টিবি টেস্ট নেগেটিভ। ডায়াগনোসিস কি? এই পেনিসিলিয়াম মারনেফি। এটা একটা ডাইমরফিক ফাঙ্গাস, সে পেনিসিলিয়াম মারনেফি বা পেনিসিলিওসিস করে। বুঝতে পারছেন? এখন আসেন নিচে নাইস টু নো অংশটাতে খুব ভালো করে খেয়াল করেন। একটা বক্স আপনাদেরকে দিয়েছি, $1 মিলিয়ন সম্পত্তির একটা বক্স, ফাঙ্গাল কজ অফ মেনিনজাইটিস। ফাঙ্গাল কজ অফ মেনিনজাইটিস, কোন কোন ফাঙ্গাস মেনিনজাইটিস করে? মনে রাখবেন, এইচসিসি, হেপাটোসেলুলার ক্যান্সার, হিস্টোপ্লাজমা, ক্রিপ্টোকক্কাস, ককিডিওটিস। হিস্টোপ্লাজমা, ক্রিপ্টোকক্কাস, ককিডিওটিস হচ্ছে মেনিনজাইটিসের কজ, ফাঙ্গাল মেনিনজাইটিসের কজ। হিস্টোপ্লাজমা, ক্রিপ্টোকক্কাস, আরেকটা হচ্ছে ককিডিওটিস। এরপরে আছেন ইরিথেমা নোডোসাম। ইরিথেমা নোডোসাম কারা কারা হবে? আপনি ক্রিপ্টোকক্কাসকে বাদ দিলেই বাকি দুটো হবে। ক্রিপ্টোকক্কাসকে যদি বাদ দেন তার নাম হবে ইরিথেমা নোডোসাম, ইরিথেমা নোডোসাম, ইরিথেমা নোডোসাম। হিস্টোপ্লাজমা, ককিডিওটিস, হিস্টোপ্লাজমা, ককিডিওটিস। তারপরে দেখেন পয়েন্ট আছে একটা, ডাইমরফিক ফাঙ্গাস কারা মুখস্থ করা লাগবে? স্পোরোট্রাইকোসিস, অল সিস্টেমিক, আর হচ্ছে পেনিসিলিয়াম মারনেফি। চলে আসেন ফাঙ্গাল কজ অফ পায়োজেনিক ইনফেকশন, ফাঙ্গাল কজ অফ পায়োজেনিক ইনফেকশন, অ্যাসপারজিলাস, মিউকোরাস্পোরোট্রিক্স,
অ্যাসপারজিলাস, মিউকোর আর স্পোরোট্রিক্স। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে দেখেন, ফাঙ্গাল এজেন্টস কজিং কেরাটাইটিস আর কি কি হবে? সি ডি ই তিনটা ট্রু হবে, অ্যাসপারজিলাস ট্রু হবে, পেনিসিলিয়াম ট্রু হবে, আর ফিউজেরিয়ামও ট্রু হবে। ওখানে পেনিসিলিয়ামটা আপনি ট্রু দিবেন, পেনিসিলিয়ামও আপনার কি করতে পারে, আপনার কেরাটাইটিস করতে পারে, ঠিক আছে। আচ্ছা, ফাঙ্গাল কজিং অফ পায়োজেনিক ইনফেকশন অ্যাসপারজিলাস, মিউকোর এবং স্পোরোট্রাইকোসিস। এরপরে আসেন গ্রানুলোমা ফর্মিং ফাঙ্গাস, বক্সের মধ্যে ডান পাশে গ্রানুলোমা ফর্মিং ফাঙ্গাস কি কি হবে? রাইনোস্পোরিডিওসিস, অল সিস্টেমিক এক্সেপ্ট প্যারাকোকিডিওডিস, আর এটাকে অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। মনে থাকবে সবার। এই যে ফাঙ্গাস নিয়ে আমাদের যে কথাগুলো, স্মৃতিগুলো, ফাঙ্গাস নিয়ে আমাদের এই আলোচনাগুলো, এইটুকুই ইম্পর্টেন্ট। আমরা প্রথমে আপনাদেরকে পেজ নাম্বার 193-তে আবার একটু আসবেন। এক নম্বর বলেছিলাম ক্লাসিফিকেশন অফ ফাঙ্গাস আপনি মুখস্থ করে ফেলেছেন। আমরা বলেছিলাম ডাইমোসিস ফাঙ্গাস আপনি মুখস্থ করেছেন। আমরা বলেছি ফাঙ্গাল কজ অফ মেনিনজাইটিস, গ্রানুলোমা, তারপরে কেরাটাইটিস, তারপর হচ্ছে পায়োজেনিক ইনফেকশন মুখস্থ করে ফেলেছেন। আমরা বলেছি ক্যান্ডিডা সম্পর্কে আপনি ডিটেলস জানবেন, আপনি অলরেডি মুখস্থ করে ফেলেছেন। সিস্টেমিক ফাঙ্গাস সম্পর্কে আপনি ডিটেলস জেনে ফেলেছেন। আপনি ক্রিপ্টোকক্কাস এবং অ্যাসপারজিলাস সম্পর্কে ডিটেলস জেনেও অতিরিক্ত কিছু কথা জেনে আপনি ইউমাইকোটিক মাইসিটোমাতে একটা ঢু মেরে ফাঙ্গাল ল্যাবরেটরি ডায়াগনোসিস সম্পর্কে আপনি জেনে এবং অ্যান্টিফাঙ্গাল ড্রাগ সম্পর্কে জেনে আপনি চলে আসবেন প্রশ্ন সলভ, চলে আসবেন উত্তরে, এবং আরো একবার রিভিশন দিয়ে আপনি চলে যাবেন প্যারাসাইটোলজি অংশে। এই প্যারাসাইটোলজি অংশে আপনাকে স্বাগত, প্যারাসাইটোলজি অংশে আপনাকে স্বাগত, সুস্বাগত। আপনি চলে আসেন পেজ নম্বর 100 একটু আগে, পেজ নম্বর 95 নম্বর পেজ, প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি থেকে আমরা আপনাকে যা দেখাবো কিছু তথ্য সেটার মধ্যে আপনি এক দুইটা তথ্য হিসেবে লিখে রাখবেন, বাকি সকল তথ্যই আপনার মধ্যে সেটার মধ্যে সবগুলো দেয়া আছে। আমরা কিছু তথ্য তৈরি করেছি, রিপ্রোডিউস করেছি, আপনি সেগুলো নোট করে নেবেন আপনার জায়গা মতো। আর আমাদের প্যারাসাইটোলজি অংশে যা পড়ানো হবে এর বাইরে কিছুই লাগবে না, এর বেশি জানা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না। তবে প্যারাসাইটোলজি অংশে সবচেয়ে অনবদ্য একটা সৃষ্টি হচ্ছে পেজ নম্বর 125। দেখেন আপনাদের পেজ নম্বর 95 এর মধ্যে আমরা দিয়েছি স্পেশাল সাজেশনস, 14 নম্বর পয়েন্ট স্পেশাল সাজেশনস, 14 নম্বর পয়েন্ট স্পেশাল সাজেশনস পাইছেন? 14 নম্বর পয়েন্ট স্পেশাল সাজেশনস। এই 125 নম্বর পেজে, এই 125 নম্বর 26 নম্বর পেজে অনেকগুলো তথ্য আমরা এখানে দিয়েছি। কিছু তথ্য ওটার মধ্যে অ্যাড করতে হবে, কিছু তথ্য আপনাদের গুছিয়ে নিতে হবে। আমরা আপনাকে স্লাইডে দিয়ে দিব, আপনি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে সেটা আপনার সেটার মধ্যে গুছিয়ে নেবেন, খুব চলবে এতেই প্যারাসাইটোলজি। এরপরে আপনাকে পড়তে হবে 6টা আপনার প্রোটোজোয়া সম্পর্কে, 6টা হেলমিন্থ সম্পর্কে। প্যারাসাইটোলজির অংশ কারা? প্রোটোজোয়া এবং হেলমিন্থ। প্রোটোজোয়া এবং হেলমিন্থ মিলে প্যারাসাইটোলজি। এখান থেকে 6টা প্রোটোজোয়া পড়তে হবে, 6টা হেলমিন্থ পড়তে হবে, মনে থাকবে। এই 6টা প্রোটোজোয়া কি কি পড়বেন সেটা আমি আপনাকে গুছিয়ে দিচ্ছি। দেখেন, 1 নম্বর এন্ডোমে ভিসুলাটিকা পড়তে হবে আপনাকে, এন্ডোমে ভিসুলাটিকা পড়তে হবে। জিআরডিএ পড়তে হবে আপনাকে পড়তে হবে জিআরডি ইন্টেস্টাইনালিস, আপনাকে পড়তে হবে কিপ্রোস্পোরিডিয়াম, আপনাকে পড়তে হবে পয়েন্ট নাম্বার 5 প্লাজমোডিয়াম, আপনাকে পড়তে হবে লিশমিনিয়া ডনোভেনি, টক্সোপ্লাজমা গন্ডি। এই যে 7টা টপিকের মধ্যে 6টা আপনার 4 নম্বরটা বাদে প্রথম 7টা করতে 7 নম্বর পর্যন্ত আপনাকে পড়তে হবে ইনফিনিটি স্টার 1 2 3 5 6 7 1 2 3 5 6 7 ইনফিনিটি স্টার। এরপরে আসেন হেলমিন্থের মধ্যে কি পড়বেন, দেখেন সিস্টোটের মধ্যে আপনি পড়বেন 10 নম্বর টপিক, দেখেন সিস্টোটের মধ্যে আপনি পড়বেন ডাইফেলোবোথিয়াম ল্যাটাম সম্পর্কে আর একানোকোকাস গ্রানুলোসাস সম্পর্কে 10.1 10.4। তারপরে আসেন ট্রিমাটোডের মধ্যে আপনি পড়বেন দুইটা, একটা হচ্ছে আপনি পড়বেন প্যারাগোনিমাস ওয়েস্টারমিনি, একটা হচ্ছে সিস্টোসোমা, প্যারাগোনিমাস ওয়েস্টারমিনি একটা সিস্টোসোমা। আপনি নেমাটোডের মধ্যে পড়বেন দুইটা, একটা হচ্ছে অ্যাঙ্কেলোস্টোমা ডিউডিনালি, একটা হচ্ছে উসেরিডে ম্যানক্রোপ্টি। অ্যাঙ্কেলোস্টোমা ডিউডিনালি আর একটা হচ্ছে উসেরিডে ম্যানক্রোপ্টি, এই দুইটা, এই 6টা টপিক পড়বেন। এরপরে আপনি 14 নম্বর স্পেশাল সাজেশনস টপিকটা আরো একবার পড়বেন, রিভিশন দিয়ে আপনি কোশ্চেন সলভে চলে যাবেন, ঠিক আছে। প্রিভিয়াস এমডি এমএস ডিপ্লোমার কোশ্চেন আগে পড়বেন, তারপর এফসিপিএস পার্টনের কোশ্চেন করবেন। সলভ করলে আপনি একদম কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবেন। এই কমপ্লিট ধারণার কে সাথে নিয়ে আমরা যাই পেজ নম্বর 100, পেজ নম্বর 96 নম্বর পেজে প্যারাসাইটোলজির শুরুটা দেওয়া আছে। দেখেন প্যারাসাইট কাকে বলে। প্যারাসাইট একটা লিভিং অর্গানিজম যদি আরেকটা লিভিং অর্গানিজমের ভিতরে বসবাস করে তাকে বলা হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট যার ভিতরে বাস করে তার নাম হচ্ছে হোস্ট। হোস্টের টাইপ আছে ডেফিনিটিভ আর ইন্টারমিডিয়েট হোস্ট। যার দেহে সে সেক্সুয়াল লাইফ সাইকেল অতিক্রম করে তাকে বলে ডেফিনিটিভ,
যার দেহে সে অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল অতিক্রম করে তাকে বলে ইন্টারমিডিয়েট হোস্ট। এই ইন্টারমিডিয়েট হোস্টটা পরীক্ষায় আসে। মানুষ এই ক্ষেত্রে ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে ভূমিকা পালন করে। মূলত কারা কারা দেখেন, আমরা আপনাদের সেটার মধ্যে 5টি নাম লিখে দিয়েছি। সিস্টোসোমা ম্যানসনি, টিনিয়া সোলিয়াম, তারপরে এম মাল্টিসেপস, একানোকোকাস গ্রানুলোসাস, একানোকোকাস মাল্টিলোকুলারিস, বেবেশিয়া, টক্সোপ্লাজমা গন্ডি, প্লাজমোডিয়াম। এই অতিরিক্ত নামটা আপনি পাশে লিখে নেন। অতিরিক্ত নামগুলো আপনি পাশে একটু লিখে নেবেন, জাস্ট তার পাশে একটু লিখে নেবেন, ঠিক আছে? দেখেন 5টি নাম দেওয়া আছে, আপনাকে লিখতে হবে মাত্র অল্প কয়েকটা। একানোকোকাস তো লেখাই আছে আপনার কাছে। আপনি টিনিয়া সোলিয়ামটা আপনি লিখবেন হচ্ছে বেবেশিয়া, টিনিয়া সোলিয়াম আর বেবেশিয়া। আর সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোসোমাটা লেখা আছে, সিস্টোসোমাটা থাকলে চলবে, আপনার ম্যানসনি লেখার প্রয়োজন নাই। আপনি শুধু লিখবেন এখানে আপনার টিনিয়া সোলিয়াম আর একটা হচ্ছে বেবেশিয়া, এই দুটো নাম আপনি শুধু পাশে লিখে নেবেন, ঠিক আছে? এরপরে আসেন, প্যারাসাইটস হ্যাভ ইন্টারমিডিয়েট হোস্ট ইন দেয়ার লাইফ সাইকেল। একটা প্রশ্ন পরীক্ষা আসে, নিম্নের কোন কোন প্যারাসাইটের ইন্টারমিডিয়েট হোস্ট থাকে তার লাইফ সাইকেলের মধ্যে। এটা আপনি এই ইন্টারমিডিয়েট হোস্ট কার কার থাকে, এটা আমাদের বইয়ের মধ্যে একটা অংশ আছে আলোচনায়। ইন্টারমিডিয়েট, এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনার এই পেজ নাম্বার 96-এ ডান পাশে যে অর্গানেলি ফর লোকোমোশন, এর ডান পাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে একটু লিখে নেবেন, প্যারাসাইটস হ্যাভ ইন্টারমিডিয়েট হোস্ট ইন দেয়ার লাইফ সাইকেল। প্যারাসাইটস হ্যাভ ইন্টারমিডিয়েট হোস্ট ইন দেয়ার লাইফ সাইকেল। দেখেন ডাইফেলিবোথিয়াম ল্যাটাম, সিস্টোসোমা ম্যানসনি, টিনিয়া সাজিনেটা, এই যে একটু আগে নামগুলো লিখেছেন সেগুলো সবগুলো আছে। তার সাথে আর কে আছে দেখেন, তার সাথে কয়েকটা নাম আছে, সেগুলো আপনার লিখলেই চলবে। এই পুরো এই আপনার এদের লাইফ সাইকেলের মধ্যে তার ইন্টারমিডিয়েট হোস্ট, দুইটা হোস্ট লাগে আর কি। কোন কোন প্যারাসাইটের দুইটা হোস্ট লাগে, ডেফিনিট এবং ইন্টারমিডিয়েট হোস্ট। সবগুলোর ক্ষেত্রে মানুষ ইন্টারমিডিয়েট হোস্ট না, কিছু কিছু ক্ষেত্রে অন্য প্রাণীও তার ইন্টারমিডিয়েট হোস্ট। এই জন্য এই নামটা পরীক্ষায় এসেছিল, সেখান থেকে আমরা এই লিস্টটা তৈরি করেছি আপনাদের জন্য। এরপরে দেখেন ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, এটা একটা প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। আপনারা এদিক ওদিক সেদিক খুঁজেন, এই খুঁজেন বলে আমরা তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য উপহার হিসেবে দিয়েছি। প্লাজমোডিয়াম, এরা সেলের ভিতরে বাস করে, মানে আমাদের আরবিসির ভিতরে বাস করে, লিভারের সেলের ভিতরে বাস করে। লিসপেনিয়া নিউট্রোফিলের ভিতরে বাস করে। টক্সোপ্লাজমা গন্ডি, সেও নিউট্রোফিলের ভিতরে বাস করে। ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, সেও সেলের ভিতরে বাস করে। আরবিসি, ডাব্লিউবিসি, যে কোনো সেলের ভিতরে সে বাস করে। ট্রিপোনোসোমা ক্রুজি, নট ব্রুজি, ঠিক আছে? এরাও সেলের ভিতরে বাস করে, এই জন্য নাম হয়েছে ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। তাহলে অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট কোনটা? মাইক্রোস্পোরিডিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে আছে দুইটা, আর ভাইরাস, সবগুলোই। বুঝতে পারছেন? এরা অব্লিগেট ইন্ট্রাসেলুলার, হচ্ছে ইন্ট্রাসেলুলার, জাস্ট সিম্পল ইন্ট্রাসেলুলার। তো আলাদা একটা হোস্ট আছে, তার নাম হচ্ছে প্যারাটেনিক হোস্ট। এই প্যারাটেনিক হোস্টটা কি জিনিস? প্যারাটেনিক হোস্ট হচ্ছে ঢাকা শহরে আপনার মেস জীবন। আপনি ঢাকা শহরে মেসে কি করেন? বসবাস করেন, লেখাপড়া করেন, কোর্সে চান্স পেয়ে আপনি চলে যান, এর নাম হচ্ছে মেস জীবনকে বলে প্যারাটেনিক হোস্ট। কিন্তু এই মেসে কি আপনি বংশবিস্তার করতে পারবেন, বিয়ে শাদী করতে পারবেন না। এই জন্য এর নাম হচ্ছে প্যারাটেনিক হোস্ট। যে হোস্টের মধ্যে সে বসবাস করবে, থাকবে, খাবে, কিন্তু সে বংশবিস্তার করতে পারবে না, তাকে বলা হচ্ছে প্যারাটেনিক হোস্ট। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু জানার জন্য লাগবে। ইনফেক্টিভ ফর্ম অফ ডিফারেন্ট প্যারাসাইট, এটা ইন্ডিভিজুয়াল আলোচনা প্রতিটা চ্যাপ্টারের মধ্যে, প্রতিটা এর মধ্যে আছে, আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নেই, আমাদের লাগবে। এটা একটা প্রশ্ন, নেমাটোডের অংশের মধ্যে আলোচনাটা সামনে চলে আসছে। নেমাটোডের মধ্যে পাওয়া যায় এটা ওভিপ্যারাস, ভিভিপ্যারাস, ওভোভিভিপ্যারাস, মানে যে ডিম দেয়, যে বাচ্চা দেয়, আর ডিম ও বাচ্চা দুইটাই দেয়। খুব ভালো করে খেয়াল করেন, ওভিপ্যারাস এটা আপনার নেমাথেলমিনথিস বা নেমাটোডের মধ্যে আপনি আবার পাবেন। হেলমিনথোলজির নেমাটোডা অংশে আপনি আবারও পাবেন এটা, ওভিপ্যারাস, ভিভিপ্যারাস, ওভোভিভিপ্যারাস। আসেন হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ, সিম্বিওসিস, কমেন্সালিজম, প্যারাসাইটিজম, তিনটা নাম আপনি জানেন। প্যারাসাইটোলজি থেকে আমরা প্রোটোজোয়া পড়বো, আমরা হেলমিন পড়বো। প্রোটোজোয়া থেকে আমরা কি পড়বো? প্রোটোজোয়া থেকে পড়বো আমরা 6টা। এর মাঝে আমরা ইন্টেস্টাইনাল প্রোটোজোয়া, আমরা ব্লাডের প্রোটোজোয়া সম্পর্কে আমরা জানবো। দেখি যাই কি কি পড়বো আমরা। প্রথমে পড়বো এন্টামিবা হিস্টোলাইটিকা, পেজ নাম্বার 97। এন্টামিবা হিস্টোলাইটিকা, পেজ নাম্বার 97। তো এন্টামিবা হিস্টোলাইটিকা কি জিনিস? সে ইন্টেস্টাইনাল একটা প্রোটোজোয়া। আর কে আছে মনে রাখবেন? ইসিজি। ইন্টেস্টাইনাল প্রোটোজোয়ার মধ্যে দেখেন লেখা আছে ইসিজি। এন্টামিবা, সি মানে ক্রিপ্টোস্পোরিডিয়াম আর জি মানে জিয়ারডিয়া। আর ইউরোজেনিটাল প্রোটোজোয়া কোনটা? ট্রাইকোমোনাস। আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, আমাদের দরকার প্রথম তিনটা, ইসিজি। এন্টামিবা, পেজ নাম্বার 97। দেখেন এখানে আমরা সুন্দর করে কিছু আলোচনা করেছি এন্টামিবা হিস্টোলাইটিকা থেকে। দ্বিতীয় প্যারা দেখেন, মরফোলজিটা পুরোটাই পড়তে হবে। মরফোলজি ইনফিনিটি স্টার, তার মরফোলজিটা ভালো করে খেয়াল করে দেখেন। মরফোলজিটা এর মধ্যে দেখেন লেখা আছে একটা পরে, ট্রোফোজোয়েট হ্যাজ জার্কি মুভমেন্ট, এই কথার একটা স্টার দেন। ট্রোফোজোয়েট হ্যাজ জার্কি মুভমেন্ট, contain RBC, occasional leukocyte, can multiply.
তারপরে দেখেন তার সিস্টিক স্টেজ, এর মধ্যে ইনফেক্টিভ ফর্মের নাম কি কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মরে যায়, সিস্ট মরে যায়। তারপরে সিস্ট ওয়াল ইজ রেজিস্ট্যান্ট দ্য অ্যাক্টিভেশন অফ গ্যাস্ট্রিক জুস, ইনকিউবেশন পিরিয়ড 4 থেকে 5 দিন। এই কথাগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং অত্যন্ত দামি। চলে আসেন পেজ নম্বর 98, দ্বিতীয় প্যারা প্যাথোজেনিক লেশন। এই প্যারাটা প্যাথোজেনিক লেশন, এই প্রাইমারি লেশন কোথায় কোথায় হয়, লার্জ লেশন এবং লাংসে হয়, আর সেকেন্ডারি লেশন বা মেটাস্টেটিক লেশন লিভার, লাং, ব্রেন, স্প্লিন, কিডনিয়াস, পেনিস, ভেজাইনা এগুলোতে হয়। এরপরে দেখেন ইন্টেস্টিনাল লেশনের মধ্যে টিপিক্যাল ফ্লাস্ক শেপেড আলসার, এই কথাটা শুধু আন্ডারলাইন করেন, টিপিক্যাল ফ্লাস্ক শেপেড আলসার, ঠিক আছে, টিপিক্যাল ফ্লাস্ক শেপেড আলসার এই কথাটা শুধু আপনি আন্ডারলাইন করেন। এরপরে আসেন কমপ্লিকেশনস, একটা স্টার দিবেন কমপ্লিকেশন, একদম চলে আসবেন লাভ দিয়ে পেজ নাম্বার 99, ডিফারেন্স বিটুইন এমিবিক এবং ডিসেন্ট্রি এবং ব্যাসিলারি ডিসেন্ট্রি ডিফারেন্সটা। এমিবিক ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি মানে কি, এটা তো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেখানে ইনফ্লামেটরি সেল থাকবে, আর এমিবিক ডিসেন্ট্রিতে কি থাকবে, ইওসিনোফিল থাকবে, বুঝতে পারছেন। আর এমিবিক ডিসেন্ট্রি মোশন কম থাকবে, ব্যাসিলারি ডিসেন্ট্রি মোশন বেশি থাকবে, বারবার বারবার সে যাবে। এমিবিক ডিসেন্ট্রির মধ্যে আপনার কি থাকবে দেখেন, পাঁচ সেল থাকবে কম পরিমাণে, কারণ এতে ইনফ্লামেটরি সেল থাকবে না। আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে পাঁচ সেল থাকবে অনেক বেশি পরিমাণে, এই কথাটা। আর আরবিসি এটা দেখেন ইন ক্লাম্পস, রেডিশ ইয়েলো ইন কালার, আর ওখানে আরবিসি রুলো ফরমেশনে থাকবে বা ডিসক্রিট ফর্মে থাকবে, খুব ইম্পর্টেন্ট। উপরের দিকে একটু যান, হেপাটিক এমিবিয়াসিস, এর মধ্যে অ্যানকোবি সস কথাটা আছে দ্বিতীয় প্যারায়, অ্যানকোবি সস লাইক, তার পাঁচটা হবে অ্যানকোবি সস লাইক। পেজ নাম্বার আমরা চলে যাব 100, জিয়ারডিয়া ইন্টেস্টাইনালিস, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, 3টা স্টার দেন। জিয়ারডিয়া ইন্টেস্টাইনালিস কি কি পড়বেন, মরফোলজি পড়বেন, মরফোলজিতে তার ট্রোফোজয়েড আর সিস্ট সম্পর্কে পড়বেন, সিস্ট হচ্ছে তার ইনফেক্টিভ ফর্ম, প্যাথোজেনেসিস এন্ড এপিডেমিওলজির প্রথম ধারাটা পড়বেন। এর মধ্যে কিছু কনসেপশন আছে, ইমিউন সাপ্রেসড কন্ডিশন এটা বেশি হয়, কারো যদি আইজিএ ডেফিসিয়েন্সি থাকে তাদের এই জিআরডিএসিস বেশি বেশি হয়। ক্লিনিক্যাল ফাইন্ডিংস একটা স্টার দিতে হবে, ক্লিনিক্যাল ফাইন্ডিংস একটা স্টার, কিভাবে নন ব্লাডি ফাউল স্মেলিং ডায়রিয়া হলে আমরা জিআরডিএসিস চিন্তা করব। এরপরে ল্যাবরেটরি ডায়াগনোসিসের মধ্যে দ্বিতীয় লাইনে দেখেন লেখা আছে স্ট্রিং টেস্ট, মানে সুতা পরীক্ষা। রোগী আপনার কাছে আসলো, তাকে আপনি ফু দিয়ে একটা সুতা খাওয়াই দিলেন, এই সুতাটা বাথরুম দিয়ে পাস করলো, আমাকে একজন জিজ্ঞেস করছে ভাইয়া সুতাটা আমরা কালেক্ট করবো কেমনে, সুতা কালেক্ট করে আপনার চিন্তা, বাওয়েল দিয়ে পাস করবে, আপনি বাওয়েল, তার কারণ আছে, সে হয়তো বাথরুমে কোমোড ইউজ করে, তো সুতরাং তো বেরিয়ে চলে যাবে, সে কিভাবে ইউজ করবে, তো সে কালেক্ট করবে, সে কোনোভাবে কালেক্ট করবে, সে ছাকনির মধ্যে ছাকনি ইউজ করবে বাথরুমের সময়, যাই হোক সে কালেকশন করবে আর কি। কালেক্ট করার পর সে সুতার একটা অংশ কেটে যদি স্টেনিং করে দেখবে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে জিআরডিয়া আক্রমণ করছে, কারণ জিআরডিয়া থাকে হচ্ছে ইন্টেস্টাইনে, ডিডোনামের মধ্যে, ডিডোনামের সেলগুলোকে সে আঁকড়ে ধরে থাকে, পরে ডিডোনাম অ্যাবজর্পশন করতে পারে না, মেলডাইজেশন হয়ে খাবারটা বের হয়ে চলে যায়। স্ট্রিং টেস্ট বলে এটাকে, স্ট্রিং টেস্ট। এরপরে দেখেন ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট হচ্ছে এনথেলমিনথিক, মেট্রোনিডাজল অথবা কুইনাক্রাইন অথবা মেবেন্ডাজল। এরপরে প্রিভেনশন কি, খাবার দাবার একটু ভালো করে ধুয়ে মুছে সিদ্ধ করে খাইতে হবে। ক্রিপ্টোস্পোরিডিয়ামের মধ্যে ট্রিপল স্টার, ক্রিপ্টোস্পোরিডিয়াম এইচআইভি অথবা ক্রনিক ডিজিজের কোনো একটা পেশেন্টের 6 মাসের বেশি সময় ধরে ডায়রিয়া, ডায়রিয়া ভালোই হচ্ছে না, তার জন্য দায়ী কে, ক্রিপ্টোস্পোরিডিয়াম, বুঝতে পারছেন। যে কোনো ক্রনিক ডিজিজ এইচআইভি বা কোনো একটা পেশেন্টের দীর্ঘদিন ধরে ডায়রিয়া 6 মাসেরও বেশি সময় ধরে, তার জন্য দায়ী কে, এই ক্রিপ্টোস্পোরিডিয়াম। দেখেন বোল্ড করা আছে প্রথম প্যারার মধ্যে এই লাইনটুকু। তারপরে দেখেন ক্লিনিক্যাল ফিচার্স, এই প্যারাটা পুরোটাই পড়তে হবে, ক্লিনিক্যাল ফিচার্স এই প্যারাটা। ডায়াগনোসিস করবেন কিভাবে, প্রথম লাইনটা পড়েন, মডিফাইড জেল নেলসন স্টেনিং, এবং লাস্ট লাইন কি করা হয়, কোলেসিস্টেক্টমি করে ডায়াগনোসিস করা হয়, মানে কনফার্ম রেডিটেশনের জন্য অপারেশন করতেই হয়। তার আগে দেখেন কোলানজিওগ্রাফি করে ডায়াগনোসিস করা যেতে পারে, কোলানজিওগ্রাফি করেও ডায়াগনোসিস করা যেতে পারে। ট্রিটমেন্ট কি, মেডিকেল, সার্জিক্যাল, এবং এটার প্রগনোসিসটা খারাপ। মেডিকেল ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, মেইনলি প্রগনোসিস ভেরি ব্যাড। পেজ নম্বর 101, ট্রাইকোমোনাস ভেজানালিসের প্রথম লাইনটা শুধু পড়তে পারেন, সে পেয়ার শেপেড অর্গানিজম, ট্রোপোজোড হিসেবে থাকে, তার কোনো সিস্টিক ফর্ম নাই, মূলত এটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টে থাকে। পেজ নম্বর 102, 102 দেখেন ব্লাড এন্ড টিস্যু প্রোটোজোয়া, ব্লাড এন্ড টিস্যু প্রোটোজোয়া, পেজ নাম্বার 102, ব্লাড এন্ড টিস্যু প্রোটোজোয়া। নামগুলো একটু ভালো করে খেয়াল করেন, প্লাজমোডিয়াম, টক্সোপ্লাজমা, নিউমোসিস্টিস, ট্রিপোনোসোমা, একটা হচ্ছে লিশমেনিয়া, এরা ব্লাডে থাকে, এরা ব্লাডে থাকে।
এদের মধ্যে যাদের যাদের ফ্লাজেলা থাকে তাকে বলা হয় হিমোফ্লাজিলেট। এই যে প্রোটোজোয়া এরা 5 জন ব্লাডে থাকে, এছাড়া আরো কিছু হেলমিনথ আছে তারাও ব্লাডে থাকে। পরীক্ষায় প্রশ্ন আসে প্যারাসাইটস ফাউন্ড ইন ব্লাড, আমরা আপনাদের শীটের শেষে 125-126 নম্বর পেজে লিখে দিয়েছি প্যারাসাইটস ফাউন্ড ইন ব্লাড, সেখানে আপনি এটা গুছিয়ে পাবেন, সুন্দর করে পাবেন প্যারাসাইটস ফাউন্ড ইন ব্লাড। ঠিক আছে, প্যারাসাইটস ফাউন্ড ইন ব্লাড। এই যে প্লাজমোডিয়াম সম্পর্কে এত এত কথা, ম্যালেরিয়া সম্পর্কে এত এত কথা, এই ম্যালেরিয়ার প্রথম 15টা লাইন পড়লেই চলবে। আমরা যেটা উল্লেখ করেছি হাইলাইটেড পয়েন্ট নাম দিয়ে, দেখেন ম্যালেরিয়া মোস্ট কমন ইনফেকশন ডিজিজ অ্যান্ড লিডিং কজ অফ ডেথ। তারপরে কি হোস্ট হচ্ছে মানুষ, হচ্ছে তার ইন্টারমিডিয়েট হোস্ট, আর ফিমেল এনোফিলিস মাস হচ্ছে তার ডেফিনিটিভ হোস্ট। সে প্লাজমোডিয়াম ভাইভেক্স প্লেনল্যান্ড এরিয়াতে ইনফ্লামেশন করে, ফেলসিপারাম করে হিলি এরিয়াতে, আর ম্যালেরি করে সাবট্রপিক্যাল এরিয়াতে। ভাইভেক্স এবং ওভেল এটা রেটিকুলোসাইটকে ইনভেট করে, ম্যালেরি করে নর্মোব্লাস্ট বা ম্যাচিউরড রেড সেলকে, আর ফেলসিপারামের তার কোনো চয়েস নেই, সে সবাইকে যাকে সামনে পায় তাকেই সে ইনফেকশন করে। এরপরে দেখেন সে কোথায় কোথায় কাকে, ফিটাল হিমোগ্লোবিন থাকলে, হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন এস থাকলে তাকে অ্যাটাক করে না। প্লাজমোডিয়াম ভাইভেক্স ডাফি ব্লাড গ্রুপ যার নাই তাকে অ্যাটাক করে না। G6 ডেফিসিয়েন্সি যাদের আছে তাদেরকে ফেলসিপারাম অ্যাটাক করে না। প্লাজমোডিয়াম ফেলসিপারাম যেহেতু সবাইকে অ্যাটাক করে, একবার অ্যাটাক করলে সে 5% আরবিসি কে ভাঙে, ফলে তার সে শরীরের মধ্যে বেশি স্প্রেড করে, নাম হচ্ছে হাই লেভেল প্যারাসাইটেমিয়া। সে প্রোফাউন্ড এনিমিয়া করে, আরবিসি ভেঙে দেয়, একদম ভেঙে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়, এবং আরবিসি এত বেশি ভাঙে ফলে স্প্লিন এবং লিভার অ্যাক্টিভ হয়ে যায়। স্প্লিন এবং লিভার অ্যাক্টিভ হওয়ায় এদের সাইজটা বড় হয়ে যায়, স্প্লিনোমেগালি হয়, হেপাটোমেগালি হয়, এবং অনেক জ্বর তো থাকেই। এটা একটা সিঙ্গেল বেস পরীক্ষা প্রশ্ন আসছিল প্লাজমোডিয়াম ফেলসিপারাম সম্পর্কে। প্লাজমোডিয়াম ফেলসিপারামের গ্যামেটটা দেখতে কেমন? ব্যানানা শেপেড, ব্যানানা শেপেড, পাশে লিখে রাখেন ক্রিসেন্টিক শেপেড। পরীক্ষায় একবার আসছে ক্রিসেন্টিক শেপেড, পোলাপান ক্রিসেন্টিক শেপেড আনসার করতে পারে নাই। আমাকে সাথে দেখা হয়েছে রাস্তাঘাটে, হাবিবুল্লাহ রোডের দিকে দেখা হয়েছে, কেমন কি খবর, কেমন প্রশ্ন আসছে? বলে ভাইয়া প্রশ্ন টপিকটা ঠিক কমন ছিল, প্রশ্ন স্টেমগুলো একটু আনকমন ছিল। কিরকম? ভাইয়া আপনি তো প্লাজমোডিয়াম ফেলসিপারাম বলছেন ব্যানানা শেপেড, পরীক্ষা আসছে ক্রিসেন্টিক, আমি বলছি কি অ্যান্সার করছেন? বলে আনসার তো ফলস দিছি। আমি বললাম কেন? বলে ব্যানানা আর ক্রিসেন্ট কি এক? ক্রিসেন্ট মানে বাঁকা চাঁদ। আমি নিয়ে গেলাম হাবিবুল্লাহ রোডে এক মামার দোকানে, কলা যারা বিক্রি করে তাদের দোকানে, বললাম কলার আকার কেমন? বলে ভাই এটা তো কেমন সারা জীবন আমি তো খাইছি সাগর কলা খাইছি, ফলে আমি তো জানি না যে এটা ক্রিসেন্টিক। তো কলা মানে তো ক্রিসেন্টিক, কলা কি আর অত চাঁদের মতো তো শেপটা মেনটেন করে হবে? ওই একটু বাঁকা আছে, ওই তো ক্রিসেন্টিক। সাগর কলা আপনি খাইছেন কেন? এটা আপনার দোষ। পরে তাকে সবজিগুলা কিনে দিলাম এবং সে খাওয়ার বলে এরপরে আর ভুল হবে না। তো কলা খাইয়ে তাকে আমি বুঝিয়ে দিলাম, আর যেন ভুল না হয়, একটি ভুলে কাঁধে দুটি হৃদয়। তো তাকে সুন্দর করে বুঝিয়ে দিলাম, সে এখন কোর্সে আছে এমডি পেডিয়াট্রিক্স। তো আপনি ব্যানানার পাশে লেখেন ক্রিসেন্টিক, আর আদার্স গুলা স্ফেরিক্যাল, তার পাশে লেখেন রাউন্ডেড। এরপরে আসেন ম্যালেরিয়া ট্রান্সমিটেড কিভাবে হয়, ব্লাড ট্রান্সমিশন, আইভি ড্রাগ এগুলো হইতে পারে। খুবই ইম্পর্টেন্ট দুটো লাইন আছে, রিল্যাপস এবং রিক্রুডেসেন্সি। রিল্যাপস কথার সাথে যুক্ত হচ্ছে দুইটা শব্দ, যেটা ছোট ছোট, প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং ওভেল। আর রিক্রুডেসেন্সি মানে প্লাজমোডিয়াম ফেলসিপারাম এবং ম্যালেরি। প্লাজমোডিয়াম ফেলসিপারাম একটা হচ্ছে ম্যালেরি। দেখেন রিল্যাপস হচ্ছে ছোট নাম, ভাইভেক্স এবং ওভেল এরাও ছোট নাম, আর রিক্রুডেসেন্সি বড় নাম, তাদের সাথে অর্গানিজম গুলো বড় বড়। এরপরে যদি কারো কোনো ইচ্ছা থেকে থাকে তারা নিচে ওই প্যাথোজেনেসিস এপিডেমিওলজিটা পড়তে পারেন, আমরা ওখানে গুছিয়ে দিয়েছি। পেজ নাম্বার 103 একটু আসেন, রিলেশনশিপ বিটুইন লাইফ সাইকেল, এগুলোর মধ্যে ইনকিউবেশন পিরিয়ডটা শুধু পড়বেন, কার কত? প্লাজমোডিয়াম ম্যালেরির 15 থেকে 30, ভাইভেক্স এবং ওভালে 8 থেকে 25, আর ফেলসিপারামের 8 থেকে 25। তার মানে সহজ, শুধু ম্যালেরিয়াটা মনে রাখবো আলাদা করে 15 থেকে 30, বাকিদের 8 থেকে 25। ঠিক আছে? তারপরে এক্সো ইরেথোসেটিক সাইকেল, এই লাইনটা আপনি মনে রাখতে পারেন, প্রথম দুইটা পয়েন্ট শুধু মনে রাখতে পারেন। একদম চলে যাবেন নিচে, একদম নিচে ল্যাবরেটরি ডায়াগনোসিস, প্রথম লাইনটা দেখেন লেখা আছে জিমসাস্টেন। জিমসাস্টেন প্রথম লাইনের মধ্যে পাইছেন খুঁজে, জিমসাস্টেন প্রথম লাইনের মধ্যে দেখেন লেখা আছে জিমসাস্টেন। এই জিমসাস্টেন কার কার ক্ষেত্রে করা হয়? দেখেন একদম নিচে লেখা আছে জিমসাস্টেন ডান ইন। ব্যাকটেরিয়ার মধ্যে দুইটা আছে, ক্লামাইডিয়া রিকেটসিয়া, প্যারাসাইটের মধ্যে ম্যালেরিয়া এবং টক্সোপ্লাজমা। এই যে ম্যালেরিয়া জিমসাস্টেন করা হয়, আর ফাঙ্গাসে করা হয়। এই যে জিমসাস্টেন থিক ফিল্ম করা হয়, থিন ফিল্ম করা হয়। থিক ফিল্ম ফর স্পিসিস ডায়াগনোসিস, প্যারাসাইট ডায়াগনোসিস, যেখানে প্যারাসাইট আছে কিনা, আর থিন ফিল্ম করা হয় এর মধ্যে প্যারাসাইটের মধ্যে কে কে আছে মনে থাকবে। চলে আসেন ডিফিকাল্টি ইন ডিটেক্টিং ম্যালেরিয়া, ডিফিকাল্টি ইন ডিটেক্টিং ম্যালেরিয়া।
ম্যালেরিয়া ডিটেকশনের ডিফিকাল্টগুলো কি কি একটা স্টার দিবেন। যদি আপনি অ্যাপাইরেক্সিয়াল স্টেটে নেন, যদি আপনি প্রাইমারি ইনফেকশন এখনো ম্যালেরিয়া ব্লাডের মধ্যে আসে নাই, যদি আপনি ওষুধ খাওয়ানোর পর যদি আপনি স্যাম্পলটা নেন তাহলে এই প্রবলেমগুলো হতে পারে। চলে আসেন পেজ নম্বর 104 ব্ল্যাক ওয়াটার ফিভার। তার উপরে দেখেন ফেলসিপারাম ম্যালেরিয়ার একটা চেহারা একটা রোগীর দেওয়া আছে। এটা এমডি তে আছে ফ্যাকাল্টি কোশ্চেনে। ফ্যাকাল্টির আপনাদের প্রয়োজনে আপনি ব্ল্যাক ওয়াটার ফিভারটা শুধু আন্ডারলাইন করবেন। ব্ল্যাক ওয়াটার ফিভার প্রথম দুটো লাইনে আপনি আন্ডারলাইন করবেন। আর ব্ল্যাক ওয়াটার ফিভারের পাশে লিখবেন কজড বাই পি ফেলসিপারাম। কজড বাই পি ফেলসিপারাম। ব্ল্যাক ওয়াটার ফিভার কি জিনিস? প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস করে। ব্লাড ভেসেলের ভিতরে যখন হেমোলাইসিস হয় এই ব্লাডটা ব্লাড ভেসেলের মাঝখান দিয়ে ঘুরে ঘুরে সে ইউরিন দিয়ে পাস হয়। এই হেমোলাইসিস হওয়া ব্লাড হিমোগ্লোবিনের নাম হচ্ছে মিথ হিমোগ্লোবিন। এই মিথ হিমোগ্লোবিন যখন ইউরিন দিয়ে পাস হয় বাতাসের সংস্পর্শে এসে সে কালো হয়ে যায়, তাকে বলে ব্ল্যাক ওয়াটার ফিভার। ডান বাই প্লাজমোডিয়াম ফেলসিপারাম। পেজ নম্বর 105 কেমোপ্রোফাইলেক্সিস অফ ম্যালেরিয়া। কেমোপ্রোফাইলেক্সিস এর মধ্যে দেখেন অনেকগুলো নাম লেখা আছে। ক্লোরোকুইন আর প্রোগুয়ানিল হচ্ছে প্রেগন্যান্সি সেফ। নিচে লেখেন ক্লাস নোটস। ক্লাস নোটস এর মধ্যে লেখেন প্রেগন্যান্সি সেফ অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস আর ক্লোরোকুইন এবং প্রোগুয়ানিল। প্রেগন্যান্সি সেফ অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস আর ক্লোরোকুইন এবং প্রোগুয়ানিল। ক্লোরোকুইন এবং প্রোগুয়ানিল। আমরা যাব পেজ নাম্বার 106। এখানে আমরা অল্টারনেটিভ থেরাপি নামের যে অংশটা আছে, মাইল্ড প্লাজমোডিয়াম ফেলসিপারাম ম্যালেরিয়া, সিভিয়ার প্লাজমোডিয়াম ফেলসিপারাম ম্যালেরিয়া, অল্টারনেটিভ ট্রিটমেন্টে আমরা একটা স্টার দিব। অল্টারনেটিভ ট্রিটমেন্ট, ঠিক আছে? অল্টারনেটিভ ট্রিটমেন্ট আমরা একটা স্টার দিব। নিচে চলে আসেন প্যারাসাইট ফাউন্ড ইন ব্লাড। একটা প্রশ্ন আছে, প্যারাসাইটস ফাউন্ড ইন ব্লাড কোন কোন প্যারাসাইট ব্লাডে পাওয়া যায়? আমরা আবারও আপনাদেরকে প্লাজমোডিয়াম, লিশমেনিয়া, ট্রিপানোসোমা ক্রুজি, ব্রুজি, মাইক্রোফাইলেটি, এই যে 5টা নাম, প্রথম এই ম্যালেরিয়া শুরুর যে নামগুলো সেই নামের সাথে আপনি এই ট্রিপানোসোমা ব্রুজি ক্রুজি অ্যাড করে নেবেন, ঠিক আছে? ম্যালেরিয়া আমার টপিকটা শুরুর পরে 5টা নাম ছিল না, সেই 5টা নামের সাথে ট্রিপানোসোমা ব্রুজি আর ক্রুজিটা আপনি অ্যাড করে নেবেন। এরপরে আসেন একটা প্রশ্ন, দেখি প্রশ্নটা কিরকম করে আসে পরীক্ষায়। পার্নিসিয়াস ম্যালেরিয়া গুলো এর কাজ আপনার প্রশ্নটা দেখি কিরকম আসে। দেখেন, অ্যানিমিয়া ইন ম্যালেরিয়া ইজ ডিউ টু। ম্যালেরিয়াতে অ্যানিমিয়া হয় কেন? হেমোলাইসিস, আরবিসি ভাঙে ট্রু। মেরো সাপ্রেশন, মেরোকে সে সাপ্রেস করে না সরাসরি, বোন মেরোকে সাপ্রেস করে না, এটা ফলস। হাইপার স্প্লিনিজম, স্প্লিনের সাইজ বড় হয়ে যায়, লিভারের সাইজ বড় হয়ে যায়। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এটা এই ম্যালেরিয়াতে অ্যানিমিয়ার কজ না সরাসরি, আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে তার কজ, ঠিক আছে? আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে তার কজ। আরবিসি হিমোগ্লোবিন ভেঙে যায়, ভেঙে গিয়ে আয়রন ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে? এখন আসেন লিশমেনিয়া, পেজ নাম্বার 107। লিশমেনিয়া, লিশমেনিয়ার টাইপস গুলো একটু পড়বেন, একটা স্টার দিবেন। লিশমেনিয়ার টাইপস, লিশমেনিয়া ডনোভেনি, লিশমেনিয়া ট্রপিকা, মেজর এবং মেক্সিকানা ব্রাজিলিয়ানসিস। এর মধ্যে দেখেন ট্রপিকা আর মেজর মেক্সিকানাকে বলা হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড লিশমেনিয়াসিস। এই কথাটা আমরা মনে রাখবো। পেজ নম্বর 107 এই হাইলাইটেড পয়েন্টগুলো দেখেন। এই লিশমেনিয়ার ভেক্টরের নাম হচ্ছে স্যান্ড ফ্লাই। ভেক্টরের নাম কি? স্যান্ড ফ্লাই। এই স্যান্ড ফ্লাই যখন আমাদেরকে বাইট দেয়, প্রোমেস্টিকট ফর্ম ক্যারি করে বাইটের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রোমেস্টিকট ঢুকাই দিল। এই প্রোমেস্টিকট আমাদের বডিতে যাওয়ার পর সে অ্যামেস্টিকট হয়ে যায়, একে এনগাল্প করে নিউট্রোফিল। এই নিউট্রোফিল একে এনগাল্প করার পর এটা নিউট্রোফিলের মধ্যে থাকে, থেকে থেকে নিউট্রোফিলের ভিতরে যে পুষ্টিকর খাবার আছে সেগুলো খেয়ে খেয়ে সে মোটা হয়ে যায়, নিউট্রোফিলের সাইজটা বড় হয়ে যায়। এই নিউট্রোফিল কে খায় ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের সাইজ আরো বড় হয়ে যায়। এই ম্যাক্রোফেজ, বড় বড় ম্যাক্রোফেজ যখন ঘুরে স্প্লিনের সামনে দিয়ে, স্প্লিন মনে করে কি আছে এখানে একটু দেখি, স্প্লিন ম্যাক্রোফেজকে এনগাল্প করলো। ম্যাক্রোফেজকে এনগাল্প করার পর ম্যাক্রোফেজ স্প্লিনের মধ্যে জমে জমে স্প্লিনের সাইজটা বড় হয়ে যায়। স্প্লিনটা এত বড় হয়, সেই বড় স্প্লিনের তখন ক্ষুধা বেড়ে যায়, তখন সামনে আরবিসি কেউ খায়, ডাব্লিউবিসি কেউ খায়, প্লাটিলেট কেউ খায়। বুঝতে পারছেন? আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট তিনটাকে খাওয়ার কারণে প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করে। এই প্যানসাইটোপেনিয়ার একটা পার্ট হচ্ছে লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া মানে ডাব্লিউবিসি কাউন্ট কমে যাওয়া। ফলে এই সময় রোগীর শরীরে অন্য কোনো ইনফেকশন হলে সেই রোগীর শরীরের মধ্যে সেপসিস ডেভেলপ করে রোগী মারা যায়, কেবল নিউট্রোপেনিক সেপসিস বা লিউকোপেনিক সেপসিস। বুঝতে পারছেন? আবার যদি স্প্লিন বড় হতে হতে এত বড় হয়, সে বলে আমি আর কত বড় হবো দাদা ঠাকুর, আর কত বড় হলে আমাকে 3 প্রহরের বিল দেখাবে। তো সে কারো কাছ থেকে উত্তর পায় না। উত্তর না পেয়ে স্প্লিনিক আর্টারির কাছে সে জিজ্ঞেস করে, আমাকে কি ব্লাড সাপ্লাই দেওয়া যায়? স্প্লিনিক আর্টারি বলে, আমি আর কত ব্লাড সাপ্লাই দিব তোমাকে, আমার তো একটা সীমা আছে। ফলে স্প্লিনিক রাপচার হয়ে অথবা ইনফেকশন হয়ে রোগীটা মারা যায়। তাহলে পেশেন্ট মারা যাওয়ার ভূমিকা, কজ অফ ডেথ দুইটা।
একটা হচ্ছে লিউকোপেনিক সেপসিস আর একটা হচ্ছে স্প্লিনিক রাপচার অর ইনফাকশন। মনে থাকবে কেন হয়? লিউকোপেনিয়া হয় প্যানসাইটোপেনিয়ার পার্ট হিসেবে, আর স্প্লিন বড় হতে থাকে, বড় হতে থাকলে স্প্লিনিক আর্টারিতে আপনার এই আপনার ব্লাড সাপ্লাই হয় কম্প্রোমাইজড হয়, ফলে ব্লাড সাপ্লাই কমে গিয়ে ইনফেকশন হয়ে পেশেন্ট মারা যেতে পারে। মানুষের দেহে যদি আমরা থেকে স্যাম্পল নিয়ে আমরা যদি করি কি পাবো? অ্যামনেস্টিকট ফর্ম পাবো। মানুষের দেহ থেকে স্যাম্পল নিয়ে কি করা হয়? মানুষের দেহ থেকে স্যাম্পল নিয়ে আমরা পিপিএফ করতে পারি, স্টেনিং করতে পারি, আমরা বাফি কোট স্মেয়ার করতে পারি। বাফি কোটটা কি জিনিস? একটু ব্লাড নিয়ে আমরা 30 মিনিট সেন্ট্রিফিউজ মেশিনে আমরা ঘুরাই, ঘোরানোর পরে নিচে ফর্মডেলিমেন্ট হয় আর উপরে প্লাজমা হয়। ফর্মডেলিমেন্ট আর প্লাজমার মাঝখানের যে বা সিরামের মাঝখানের যে লেয়ারটা তাকে বলে বাফি কোট। ওইটা নিয়ে যদি আমরা স্টেনিং করি, পিপিএফ করি, যাই করি না কেন, সে একই আসবে, অ্যামনেস্টিকট আসবে। কিন্তু যদি কালচার করা হয় তাহলে সে কালচারটা হবে প্রোমিস্টিকট ফর্ম, কারণ কালচার হলে সে আগের ফর্মে ফিরে যাওয়ার সময় পায়। কালচারে সে আগের ফর্মে ফিরে যাওয়ার সে সময় পায়। বুঝতে পারছেন? এখন আসেন পরীক্ষায় যে প্রশ্নটা আসে, প্যাথোজেনেসিস এন্ড এপিডেমিওলজি এর মাঝে ডাইনে একটা লাইন লেখেন, ইট হ্যাজ নো লাইফ সাইকেল ইন আরবিসি। ইট হ্যাজ নো লাইফ সাইকেল ইন আরবিসি। আরবিসির ভিতরে এর কোনো জীবন চক্র নেই। ইট হ্যাজ নো লাইফ সাইকেল ইন আরবিসি। আর লাস্টের লাইনটা একটু আন্ডারলাইন করেন, সবার লাস্টের লাইন, প্যাথোজেনেসিসের লাস্টের লাইন দেখেন লেখা আছে আইজিজি লেভেলকে সে রেজ করে, রেজড লেভেল অফ আইজিজি। তারপরে দেখেন ল্যাবরেটরি ডায়াগনোসিস, ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট টেস্টগুলোর নাম দেখেন পিবিএফ, কালচার আর বায়োপসি। আর ইনডিরেক্ট টেস্টের মধ্যে দেখেন সিবিসি, এলডিহাইড টেস্ট। এলডিহাইড টেস্টের পাশে লেখেন স্ক্রিনিং টেস্ট, আর RK39 টেস্টের পাশে লেখেন কনফার্মেটরি টেস্ট। স্ক্রিনিং টেস্ট হচ্ছে এলডিহাইড আর RK39 হচ্ছে কনফার্মেটরি টেস্ট। আপনি অবাক হয়ে যাবেন পরীক্ষার হলে প্রশ্ন দেখলে, মনে হবে প্রশ্ন আমরাই করেছি। প্রশ্নটা হয়ে যাবে আপনার কাছে অসহায়। পেজ নাম্বার 108 এ আসেন, দেখেন মাথার উপরে 108 এর একটা কথা লেখা আছে, প্রোমিস্টিকট ফর্ম কিসে কিসে পাওয়া যায় আর অ্যামনেস্টিকট ফর্ম কিসে কিসে পাওয়া যায়। ইনফিনিটি স্টার। প্রোমিস্টিকট ফর্ম সেনফ্রাই পাওয়া যায়, কালচার মিডিয়ায় পাওয়া যায়, বাকি সকল ক্ষেত্রে অ্যামনেস্টিকট। কি সহজ। নিচের দিকে চলে আসেন, একদম নিচে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু ন্যাশনাল গাইডলাইন, শুধু নামগুলো মনে রাখতে চলবে। ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন। ফার্স্ট লাইনকে গ্লাইকোজোমাল এম্বোটেরিসিন বি, প্যারাবোমাইসিন, মিল্টেপ্রোসিন, আর সেকেন্ড লাইন এম্বোটেরিসিন বি ডিঅক্সিকোলেট, সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। এর বেশি পড়া যায় না। ও আমার প্রাণ পাখি ময়না, পেজ নাম্বার 109, টক্সোপ্লাজমা। টক্সোপ্লাজমা টক্সোপ্লাজমা দেখেন তার ডেফিনিটিভ হোস্ট ইন্টারমিডিয়েট হোস্টে একটা স্টার দিবেন, বোল্ড করা আছে। প্যাথোজেনেসিসের যে প্যারাটুকু আছে আপনি পুরোটা পড়বেন, শুধুমাত্র মনে রাখবেন সে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয়। ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয় বলে তাকে বলে টর্চ ইনফেকশন। টর্চের টি মানে টক্সোপ্লাজমা, ও মানে আদার্স। আদার্সকে সিফিলিস, এইচআইভি, আছে লিস্টেরিয়া। আর মানে হচ্ছে রুবেলা, সি মানে সাইটোমেগালো ভাইরাস, আর এইচ মানে হচ্ছে হারপিস। বুঝতে পারছেন? হারপিসকে হারপিস 1 2, হারপিস হচ্ছে হারপিসের 1 2। ঠিক আছে, এই যে আমরা নামগুলো পড়লাম, ওগুলো জানলাম, এইগুলো টর্চ ইনফেকশনের পার্ট, ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশনের পার্ট। ক্লিনিক্যাল ফাইন্ডিংসের 6টা পয়েন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট। এর মাঝে 1 এবং 3, 1 এবং পয়েন্ট নাম্বার 3, কোরিওরিটিনাইটিস অর মেন্টাল রিটার্ডেশন। এটা হচ্ছে চাইল্ডহুড ব্লাইন্ডনেসের একটা কজ। এটাও এবার পরীক্ষায় আসছিল, একটা মিক্সড প্রশ্ন। প্যারাসাইটোলজিতে দিব না ব্যাকটেরিয়াতে দিব নাকি ভাইরাসে দিব, আমি হচ্ছিলাম না বলে প্রশ্নটা তুলে আনিনি। যে ব্লাইন্ডনেসের কজ কে কে? ক্ল্যামাইডিয়া ব্লাইন্ডনেসের কজ, টক্সোপ্লাজমা ব্লাইন্ডনেসের কজ। এছাড়া নাইজেরিয়া গনোরি সরাসরি ব্লাইন্ডনেস করে না, এই নাইজেরিয়া গনোরি অপশনটা আছে, এটাও আপনার ট্রু হবে, বাকিগুলো ফলস হবে। ঠিক আছে, এরপরে আসেন তার এই আপনার পেজ নাম্বার 110 এর মধ্যে ডায়াগনোসিস দেখেন, জিমসাস্টিন কথাটা আন্ডারলাইন করেন। ডায়াগনোসিসের মধ্যে জিমসাস্টিন কথাটা একটু আন্ডারলাইন করবেন। ট্রিটমেন্টের মধ্যে দেখেন মেডিকেল আছে কট্রিমক্সাজল, সার্জিক্যাল আছে ওকুলার ফটোকোয়াগুলেশন করা হয়। প্রিভেনশন হচ্ছে আন্ডারকুক ফুড আমরা খাবো না, খুব ভালো করে ধুয়ে মুছে খাবো। ট্রিপোনোসোমাতে একটু চলে আসবেন। ট্রিপোনোসোমা ব্রুজি, সে খুব ঘুমায়। আর ক্রুজিটা হচ্ছে ক্রেজি, সে চ্যাগাস ডিজিজ করে। সি মানে ক্রুজি, সি মানে চ্যাগাস ডিজিজ। ঠিক আছে, মাইক্রোস্পোরিটির একটা লাইন শুধু আন্ডারলাইন করবেন, দেখেন কি লেখা আছে, অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। আর কিছু জানা লাগবে না, আর কিছু জানার প্রয়োজন নেই। পেজ নাম্বার 112, হেলমিনথোলজি। পেজ নাম্বার 112, হেলমিনথোলজি। ঠিক আছে, হেলমিনথোলজি অংশটা আপনাদেরকে স্বাগত। পেজ নাম্বার 112, হেলমিনথোলজি।
হেলমিন 3 প্রকার, সিস্টোড, ট্রিমাটোড আর নেমাটোড। সিস্টোড, ট্রিমাটোড আর নেমাটোড। সিস্টোডের মধ্যে এটাকে বলা হয় ট্যাপওয়ার্ম, ট্রিমাটোডকে বলা হয় আপনার সিস্টোডকে বলা হচ্ছে ট্যাপওয়ার্ম, ট্রিমাটোডকে বলা হচ্ছে আপনার একটু মোটা, তার নাম হচ্ছে চ্যাপ্টা কৃমি, সিস্টোড ট্যাপওয়ার্মের পরেরটা। আর নেমাটোড হচ্ছে রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি। তাইলে ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, একটা হচ্ছে গোল কৃমি। তো সিস্টোড পেজ নাম্বার 113 চলে আসেন। 113 সিস্টোডের মধ্যে 113 দেখেন ফিশ ট্যাপওয়ার্ম। ফিশ ট্যাপওয়ার্মের নাম কি? ডাইভোলেবোথ্রিয়াম, ডাইভোলেবোথ্রিয়াম লেটাম। লেটাম মানে টাকি মাছ। যারা টাকি মাছ খান তাদের এই ট্যাপওয়ার্মটা খাওয়ার অভিজ্ঞতা প্রায়ই হয়। ডাইভোলেবোথ্রিয়াম লেটাম মানে টাকি মাছ। দেখেন বিফ আর পর্ক ট্যাপওয়ার্ম একটু ঝামেলা হয়। হাইমেনোলেপসিস সরি বিফ মানে টিনিয়া সেজানেটা আর সোলিয়াম মানে পর্ক। এর মধ্যে দেখেন কার নামটা বড় সেটা হবে বিফ। বিফ তো অনেক বড় প্রাণী আর পর্কটা একটু ছোট প্রাণী। সেজানেটার মধ্যে 8টা অক্ষর আছে, সোলিয়ামে 6টা অক্ষর আছে। বড় প্রাণীর সাথে বড় নাম, ছোট প্রাণীর সাথে ছোট নাম। এরপরে দেখেন ডুয়ার্ফ আর রেট, একজন নানা আর একজন ডিমাইনুটা। তো নানা মানে ছোট না, নানা তো বয়সের ভারে নুবজু হয়ে যায়, একটু খাটো হয়ে যায়, এই জন্য নানা মানে হাইমেনোলেপসিস নানা মানে ডুয়ার্ফ ট্যাপওয়ার্ম। এরপরে আসেন ডাইভোলেবোথ্রিয়াম লেটাম সম্পর্কে আমরা জানবো। ডাইভোলেবোথ্রিয়াম লেটাম সম্পর্কে খুব অল্প জানলে চলবে। কি? ডিজিজ এবং প্রিভেনশন শুধু জানবেন, আর কিছু না। সে একটা ডাইমরফিক অ্যানিমিয়া করে। ডাইভোলেবোথ্রিয়াম লেটাম সে ডাইমরফিক অ্যানিমিয়া করে। একটা প্রশ্ন আসছে পরীক্ষায়, হেলমিনস প্রডিউসিং বাইলস্টেন ওভা। এটা নেমাটোডের মধ্যে আমরা আলোচনা করব। বাইলস্টেন ওভা, বাইলস্টেন ওভা তৈরি করে কারা? এটা হচ্ছে টিএ চৌধুরী। মানে টি মানে ট্রাইসোরিস ট্রাইসোরিয়া, এ মানে অ্যাসকারিস লাম্ব্রিকটিস, টিএ। টিএ দিয়ে বিল আছে না, সে টিএ দিয়ে বিল টিএ। এটা হচ্ছে ট্রাইসোরিস ট্রাইসোরিয়া আর অ্যাসকারিস লাম্ব্রিকটিস। এটা পরীক্ষায় 2021 এই যে রেসিডেন্সিতে আসছে কদিন আগে। ডাইভোলেবোথ্রিয়াম লেটামটা আমরা পড়ে নিব গুছিয়ে। আপনার ডিজিজ এবং প্রিভেনশন। টিনিয়া সেজানেটা এবং সোলিয়াম থেকে একটা কথা শুধু জানবো, এর মধ্যে কে সল করে? SOL। টিনিয়া সেজানেটা এবং সোলিয়ামের মধ্যে কে সল করে? মানে স্পেস অকুপাইং লেশন ইন ব্রেন সল করে। দেখেন টিনিয়া সোলিয়াম হচ্ছে সল করে, তার নামের মধ্যে সল কথাটা আছে, এই জন্য সে করে। ঠিক আছে, পেজ নম্বর 114, তার নাম হচ্ছে একানোকোকাস গ্রানুলোসাস। 114 একানোকোকাস গ্রানুলোসাস। সে কি করে? সিস্টিক হাইড্রেটিক ডিজিজ, এই কথাটাতে চলে আসে। সিস্টিক হাইড্রেটিক ডিজিজ, হাইড্রেটিক সিস্টের এই প্যারাটুকু আপনি পড়বেন। আউটার কিউটিকুলার লেয়ার, ইনার জার্মিনাল লেয়ার, ট্রিপল স্টার। আউটার কিউটিকুলার লেয়ার, ইনার জার্মিনাল লেয়ার, ট্রিপল স্টার। পেজ নাম্বার 115 আসেন। 15 এর মধ্যে দেখেন একটা বক্স আছে, বক্সের উপরে আছে সার্জিক্যাল প্রসিডিউর, তার নিচে আছে স্কোলিসিডাল এজেন্ট। বক্সের জাস্ট উপরে স্কোলিসিডাল এজেন্ট কথাটা আন্ডারলাইন করুন। স্কোলিসিডাল এজেন্ট, স্কোলিসিডাল এজেন্ট, স্কোলিসিডাল এজেন্ট। এরপরে দেখেন ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন এন্ড কমপ্লিকেশন অফ পেয়ার। পেয়ারের পূর্ণরূপটা জানতে হবে। পাংচার, অ্যাসপিরেশন, ইনজেকশন এন্ড রিএসপিরেশন। এর ইন্ডিকেশন জানবেন শুধু, আর কিছু না। আর নিচে দেখেন সার্জারির ইন্ডিকেশন, শুধু ইন্ডিকেশন জানবেন, আর কিছু লাগবে না। সার্জারির ইন্ডিকেশন, পেজ নম্বর 117। এখন আসেন ট্রেমাটোড। ট্রেমাটোড মানে চ্যাপ্টা কৃমি। দেখেন লেখা আছে ইন্টেস্টাইনে কে কে থাকে? ফাসিওলেপসিস বাস্কি, সে ডায়রিয়া করে। লিভারে কে থাকে? ক্লোনোরকিস সাইনেনসিস। এছাড়া আরো আছে ক্লোনোরকিস সাইনেনসিস এর ফেসিওলা হেপাটিকা আছে। ক্লোনোরকিস সাইনেনসিস কি করে? হেপাটোসেলুলার ক্যান্সার করে। ক্যান্সার কজিং একটা অর্গানিজম পাই গেলাম, সে লিভারে ক্যান্সার করে। লাংসে কে থাকে? প্যারাগোনিমাস ওয়েস্টারমিনি, সে কি করে? হেমোপ্রেসিস করে। হেমোপ্রেসিস করে সে, লাংসের মধ্যে হেমোপ্রেসিস করে। আর ব্লাডে কে থাকে? সিস্টোসোমা হেমাটোবিয়াম। এই সিস্টোসোমা হেমাটোবিয়াম ব্লাডে থাকে এবং ব্লাডারে পরে যায় বিলহার্জিয়াসিস বা ব্লাডার ক্যান্সার করে। তারপরে ক্যান্সার করে এমন দুইটা প্যারাসাইটের নাম যদি বলে কি বলবেন? হেপাটোসেলুলার ক্যান্সার করে ক্লোনোরকিস সাইনেনসিস, আর ব্লাডের মধ্যে ব্লাডারে থাকে সিস্টোসোমা হেমাটোবিয়াম। ঠিক আছে, চলে আসেন প্যারাগোনিমাস ওয়েস্টারমিনি সম্পর্কে আমরা ডিটেইলস জানবো। প্যারাগোনিমাস ওয়েস্টারমিনি কমন নেম, এটা আপনার ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্টটা জানবো। তার ইনফেক্টিং এজেন্টটা দেখেন, ইনফেক্টিং এজেন্ট মেটারোস কি মেটাকার্সেরিয়া, পোর্টাল অফ এন্ট্রি হচ্ছে ডাইজেস্টিভ ট্রাক্ট। এরপরে আসেন ক্লিনিক্যাল ফিচার হচ্ছে পালমোনারি এন্ড এক্সট্রা পালমোনারি প্যারাগোনিমিয়াসিস। লাংসে যায় কোনো একটা পেশেন্ট আপনার কাছে আসলো টিবির মতো ফিচার নিয়ে, কিন্তু টিবি টেস্ট নেগেটিভ। অর্গানিজমের নাম কি? প্যারাগোনিমাস ওয়েস্টারমিনি। হেমোপ্রেসিস নিয়ে আসছে, আপনি টিবি টেস্ট করতে দিলেন, সব নেগেটিভ। ডায়াগনোসিস কি? প্যারাগোনিমাস ওয়েস্টারমিনি। মনে থাকবে এই চেস্ট এক্সরে ফাইন্ডিং গুলো হুবহু টিবির মতো ফাইন্ডিং,
ট্রিটমেন্ট কি হবে? ক্লোরোকুইন হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। এই প্যারাগোনিমাস ওয়েস্টার্ন মিনিটা পড়তে হবে। সিস্টোসোমা, সিস্টোসোমা হেমাটোবিয়াম অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। ইনফিনিটি স্টার দিবেন। সিস্টোসোমা হেমাটোবিয়াম ইনফিনিটি স্টার দিবেন। আমরা দেখি একটু সিস্টোসোমা হেমাটোবিয়ামটা কেমন। সিস্টোসোমা হেমাটোবিয়ামের 3 ভাই বোন, হেমাটোবিয়াম, ম্যানসোনি এবং জ্যাপোনিকাম। পুকুরের পানিতে বসবাস করে। এটা নিয়ে গান আছে, ঘাটে ডুব দিও না স্নান করিও ওরে মোনা ভাই, ডুব দিলে হারাইয়া যাবে জনমের কামাই। কেন বলছে? আপনি দেখবেন বড় বড় পুকুরে পুকুরে ঝাঁপ দিব আমি গ্রামের পুকুরে, তো কিন্তু ডুববো না। সেই যে না ডুবার যে একটা ভয়ানক হিসাব কেন বলা হয়েছে? বলা হয়েছে এই সিস্টোসোমা হেমাটোবিয়ামকে সামনে রেখে। পুকুরের পানিতে মানুষজন, এটা তো আপনার অর্গানিজমটা, সিস্টোসোমাটা কোথায় থাকে? মানুষের ব্লাডে থাকে। মানুষের ব্লাডের মধ্যে ঢুকে কিভাবে? আমাদের যে থিক স্কিন আছে, হাতের মধ্যে থিক স্কিন, পায়ের মধ্যে আছে, এই স্কিনকে ছিদ্র করে সে ঢুকে যায়, স্কিনের কাছে যায়, সে মার্চ পাস করে করে ঢুকে যায়। কারা রইল হোকপাট, ভেঙে ফেল কর লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদি বলে ঠাস করে ঢুকে যায়। ঢুকে গিয়ে সে কিউটেনিয়াস যে ক্যাপিলারি আছে, ক্যাপিলারি ব্লাড ভেসেলের মাধ্যমে সে সাঁতার কাটে। আপনি সাঁতার কাটছেন পুকুরে, সে সাঁতার কাটবে আপনার শরীরের ব্লাডে। সাঁতার কাটতে কাটতে সে কোথায় আসবে? ইউরিনারি ব্লাডারে। ব্লাডারের এপিথেলিয়ামের নাম কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। এপিথেলিয়ামের নাম কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়ামের লেয়ার কয়টা? 4 থেকে 6টা লেয়ার। আমাদের একটা বন্ধু আছে, খুব পড়াশোনা করতে কম ভালোবাসতো। স্যার ওকে আইটেম নেওয়ার সময় স্যার খুব বিপদে পড়তো। তো এই জন্য আমরা স্যারকে বিপদ থেকে মুক্ত করার জন্য বারবার তাকে আমরা সাহায্য করতাম। মানে পেছন থেকে বলে দিতাম তাকে তথ্য। বলে দেওয়ার পর সে সেটা শুনতো, শুনে স্যারকে বলতো, স্যার খুশি হইতো, খুশি হয়ে তাকে আইটেম পাস করে দিত। তো একবার আমাদের এটা বুঝতে পেরে স্যার আমাদের সবাইকে সরাই দিলেন, পিছনে পাঠাই দিলেন, এই তোরা সবাই পিছনে যা। পিছনে আমরা আসলাম, তো স্যার তাকে জিজ্ঞেস করছে ব্লাডারের এপিথেলিয়ামের লাইনিং এপিথেলিয়াম কি? তা আমরা দূর থেকে বলে দিলাম ট্রানজিশনাল। ও বললো স্যার ট্রানজিশনাল এপিথেলিয়াম। স্যার তো খুশি। খুশি হওয়ার পরে স্যার মনে করছে আমরা কেউ না কেউ বলে দিছি। স্যার কানের মধ্যে একটা আপনার ডিভাইস ইউজ করতেন। তারপরে স্যার ওকে জিজ্ঞেস করছে, বলো তুমি এর এপিথেলিয়ামের লেয়ার কয়টা? আমরা বলতেছি 4 to 6, 4 to 6। ও শুনছে 46। স্যারকে বলে স্যার 46। এটা বলার সাথে সাথে স্যার বসা থেকে উঠে গেছে লাফ দিয়ে। তো এই যে 4 to 6 ট্রানজিশনাল এপিথেলিয়ামের লেয়ার, কথাটা শুনলেই এই গল্পটা মনে পড়ে যায়। 4 থেকে 6টা লেয়ারকে সে যখন ভেদ করবে, খেয়ে ফেলবে, খাওয়ার পর লেয়ারের পরে কি থাকে? সাবকুটেনিয়াস ব্লাড ভেসেল। এই সাবকুটেনিয়াস ব্লাড ভেসেলকে সে রাপচার করে। রাপচার করার পর এই ব্লাডগুলো কোন দিক দিয়ে যাবে? অ্যাসেন্ড করবে না ডিসেন্ড করবে? ইউরোফেজ দিয়ে বের হবে। ইউরোফেজ দিয়ে যখন বের হয় তখন তার নাম হচ্ছে মেল মিনস্ট্রুয়েশন। এটাকে বলা হয় মেল মিনস্ট্রুয়েশন। এর অপর নাম হচ্ছে বিলহার্জিয়াসিস। এটাই পরবর্তীতে আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয়, তার নাম হচ্ছে ব্লাডার ক্যান্সার। এই জন্য এই ট্রানজিশনাল এপিথেলিয়ামকে ভাঙার আগ পর্যন্ত, নষ্ট করার আগ পর্যন্ত, সে তো ব্লাডারের মধ্যে বসবাস করে, এই ব্যক্তিরা ইউরিনের মাধ্যমে এটা ছড়ায়। এবং আপনি অবাক হবেন, পুকুর পাড়েতে দেখা যায় ঘাটটা নামিয়ে মানুষজন বসে গেছে কোনো এক গর্তের ধারে। সেই গর্তের ধারে সে যখন বসে গেছে, ওই গর্ত বা কোনো খানাখন্দের মধ্যে পুরুষ মানুষটা বসে গেছে। বসে গিয়ে ঘাটটা নিচের দিকে দিয়ে সে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। এই উষ্ণ প্রস্রবণ সে যখন ছাড়ছে, বৃষ্টির পানিতে ভিজে সেটা পুকুরের মধ্যে চলে আসছে। পুকুরের নীল জল দেখে আপনি যদি মানে হয়ে যান, স্বপ্নালু হয়ে যান, যে নীল রং ছিল ভীষণ প্রিয়, তুমি সবকিছু নীলিয়ে দিও। সেই নীল রঙে আপনি যখন ডুব দিবেন, আপনার চামড়া ভেদ করে আরো একজন ডুব দিবে আপনার শরীরের ভিতরে। তার নাম কি? সিস্টোসোমা। এই সিস্টোসোমার ভয়ানক সন্ধান আমি পেয়েছিলাম ইয়েতে, কি বলে, কক্সবাজার গেলাম বেড়াইতে, সাইমন রিসোর্টে উঠলাম, সাইমন বিচ রিসোর্ট যেটা আছে ওখানে। আমি পুকুরে একটু ঝাঁপ দিলাম, তাদের সুইমিং পুলে আমি ঝাঁপ দিলাম। আমি একটু পুকুরে কম ঝাঁপ টাপ দিই। হঠাৎ করে আমি ঝাঁপ দিলাম, একটা বিশাল মানে তিমি মাছের মধ্যে ঝাঁপ দিলাম। ঝাঁপ দেওয়ার পর আমি ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ করে দেখি একজন বয়োবৃদ্ধ ইয়াং লোক, সে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকটা আমি আকাশের পানে জানতে চাই কি আমার অপরাধ। তো তাকিয়ে আছে আমি, এবং আমি একটা মানে অন্যরকম শব্দ শুনতেছি। সে পানির যে উষ্ণ পানি, সে উষ্ণ পানিতে আরো উষ্ণতাকে বাড়িয়ে দিয়ে সে অ্যাসিড নিক্ষেপ করছে। আমি এটা দেখে দৌড়িয়ে ঝাঁপিয়ে উঠে গেলাম। দৌড়িয়ে ঝাঁপিয়ে উঠে গিয়ে আমি তাড়াতাড়ি গিয়ে পানি মানে ওয়াশরুমে গিয়ে আমি আমার শরীর পরিষ্কার করছি। এখনো মনে হয় যে শরীরে ওই ঘ্রাণটা, ইউরিয়া সেই ঘ্রাণটা লেগে আছে। তো এরকম ব্যাপার স্যাপার আছে। সুইমিং পুল দেখলে আপনি ঝাঁপ দিবেন না, সুইমিং পুল দেখলে আপনি ডুব দিবেন না। তো এই জন্য বলা হয়েছে ঘাটে ডুব দিও না স্নান করিও ওরে মোনা ভাই, ডুব দিলে হারাইয়া যাবে জনমের কামাই। এরপরে আসেন, এই
যে সিট্রোসোমা নিয়ে আমরা অনেকগুলো গল্প করে ফেললাম, গল্পে গল্পে হয়ে গেল বেলা। আমরা চলে যাই পেজ নম্বর 118-তে। সুন্দর একটি তথ্য দিয়ে আমরা আপনাদেরকে 118 নম্বর পেজটুকু সমাপ্তি করব। দেখেন লেখা আছে অনকোজেনিক প্যারাসাইটস আর, আমরা বলেছিলাম একটু আগে অনকোজেনিক প্যারাসাইট কারা, বলেছিলাম ক্লোরোরকিস সাইনেনসিস। এই ক্লোরোরকিস সাইনেনসিসকে কেউ কেউ ওপিস্থর্কিস বলে থাকেন, কেউ কেউ বলে থাকেন এটা ওপিস্থর্কিস সাইনেনসিস, সিট্রোসোমা হেমাটোবিয়াম, এই দুটি নাম। একেবারে যারা মুখস্থ আপনাকে করতে হবে, পড়া কিন্তু ধরা হবে, রাস্তাঘাটে যেখানে আপনার সাথে দেখা হোক পড়া ধরা হবে, তবে না পারলে কাউকে অপমান করা হবে না। চলেন আমরা যাই পেজ নম্বর 119, ইন্টেস্টাইনাল নেমাটোড। ইন্টেস্টাইনাল নেমাটোডের মধ্যে যে প্রশ্নটা আছে দেখেন, ইন্টেস্টাইনাল নেমাটোড দ্যাট ট্রান্সমিটেড বাই ইনজেকশন অফ এগস। এগস খাইলে, চা খাইলে এগস ঢুকবে। দেখেন টি, টি দিয়ে আমরা মনে রাখতে বলেছি, টি এর টি মানে ট্রাইসোডিয়াস ট্রাইসোডিয়া, ই মানে এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, আর এ মানে হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। টি এর টি মানে ট্রাইসোডিয়াস ট্রাইসোডিয়া, ই মানে এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, আর এ মানে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। চলে আসেন এগস ইন স্টুল ডায়াগনোসিস। দেখেন এগস ইন স্টুল কালারড আর কালারলেস। কালারড মানে হচ্ছে বাইল স্টেইনড, আর কালারলেস মানে হচ্ছে নন বাইল স্টেইনড। দেখেন একটা সুন্দর একটা প্রশ্ন এসেছিল এই বছরই, আমরা সুন্দর একটা প্রশ্ন আপনাকে আবারও দেখাচ্ছি। প্রশ্নটা দেখেন খুব ভালো করে খেয়াল করে, কালারড এবং কালারলেস প্রশ্নটা এখান থেকে হয়েছে। অনেকে মনে করেছে প্রশ্নটা আমাদের হাত থেকে হয়েছে কিনা। কালারড মানে হচ্ছে বাইল স্টেইনড, এই বাইল স্টেইনড মনে রাখবেন এ এবং টি, বা টি এ দিয়ে মনে রাখবেন, টি এ দিয়ে বিলেট টি এ, টি মানে ট্রাইসোডিয়াস ট্রাইসোডিয়া, এ মানে হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। দেখেন প্রশ্নটি হেলভিনস প্রোডিউসিং বাইল স্টেইনড ওভা, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস হবে, আর ট্রাইসোডিয়াস ট্রাইসোডিয়া এ এবং সি হবে অ্যানসার, বাকিগুলো ফলস। কি সুন্দর করে প্রশ্ন। আর কালারলেস ময়মনসিংহ থেকে ঢাকা, ঢাকা থেকে ময়মনসিংহ গামী বাসের নাম হচ্ছে এনা, ই এন এ, এনা ট্রান্সপোর্ট। দেখেন ই মানে এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, এন মানে হচ্ছে নিগেটেড আমেরিকানা, আর এ মানে হচ্ছে অ্যাঙ্কেলোস্টোমা ডিউডেনালি। কি সহজ, কি সুন্দর, কি চমৎকার সেই কথা বলা। পেজ নম্বর 120-এ আমরা আসবো। 120-এর মধ্যে দেখেন স্ট্রঙ্গাইলোয়েস টার্কোরালিসের আলোচনার মাঝখানে একটা ছক আছে, অটো ইনফেকশন। অটো ইনফেকশন কারা কারা করে? অটো ইনফেকশন একটু ভালো করে খেয়াল করেন, অটো ইনফেকশন কারা কারা করে মনে রাখবেন। অটো ইনফেকশন করে চেস্ট, অটো ইনফেকশন কারা করে? চেস্ট, CHEST, চেস্ট। অটো ইনফেকশন কারা করে? CHEST। সি মানে ক্রিপ্টোস্পোরিডিয়াম, এস মানে হাইমেনোলেপসিস নানা, ই মানে কি এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, এস মানে স্ট্রঙ্গাইলোয়েস টার্কোরালিস, আর টি মানে হচ্ছে টিনিয়া সোলিয়াম, এই যে চেস্ট। অটো ইনফেকশন কারা কারা করে? পরীক্ষার প্রশ্ন আসলে আপনার সামনে হয়ে যাবে অসহায়, নতজন হয়ে দাঁড়িয়ে থাকবে আপনি, প্রশ্নরা আপনার সামনে অসহায় হবেই হবে। কখনোই আপনার সামনে প্রশ্ন তার কাঠিন্য নিয়ে দাঁড়াতে পারবে না, দুমড়ে মুচড়ে যাবে আপনার সামনে। আপনি আপনার চিন্তার কোনো কারণ নেই। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহাকে বলে, প্রশ্নের গান হবে এটা। এখন আসেন অ্যাঙ্কেলোস্টোমা ডিউডেনালি সম্পর্কে আপনি কতটুকু জানবেন? অ্যাঙ্কেলোস্টোমা ডিউডেনালি সম্পর্কে আপনি কতটুকু জানবেন একটু ভালো করে খেয়াল করেন স্লাইডে দেখে। অ্যাঙ্কেলোস্টোমা ডিউডেনালি, অ্যাঙ্কেলোস্টোমা ডিউডেনালি দেখেন পেজ নাম্বার 120-এর একদম নিচের প্যারা। মোটামুটি সবই পড়তে হয়, তার লাইফ স্প্যানটা একটা স্টার দিবেন, 3 থেকে 4 বছর পর্যন্ত সে বাঁচতে পারে, ঠিক আছে। এরপরে দেখেন তার পোর্টাল অফ এন্ট্রি হচ্ছে স্কিন। ইনফেক্টিভ ফর্মের নাম কি? ফাইলিফর্ম লার্ভা। আপনি চলে আসেন সাইট অফ লোকেশন, প্যাথোজেনেসিস, অ্যাঙ্কেলোস্টোমিয়াসিস। লেশন ইন দ্য স্কিন, সে চামড়াকে ছিদ্র করে ঢুকে যায়, চামড়াকে ছিদ্র করে সে ঢুকে যেতে পারে। চামড়াকে ছিদ্র করে আর কে কে ঢুকে, এই প্রশ্নটা পরীক্ষায় আসে, আমরা গুছিয়ে রেখেছি পেজ নম্বর 125, পেজ নম্বর 126-এ। এই যে চামড়াকে ছিদ্র করে ঢুকার সময় সেখানে কিন্তু চুলকানি হয়, বলে গ্রাউন্ড ইচ। এরপরে দেখেন লাংসে সে লেশন করতে পারে, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া করতে পারে। প্যাথোজেনিক ইফেক্টস কজ বাই অ্যাডাল্ট ওয়ার্ম, সে ডাইমরফিক অ্যানিমিয়া করে। পেজ নাম্বার 121, তার ডেইলি ব্লাড সাকের পরিমাণটা দেখেন 0.2 ml পার ডে পার ওয়ার্ম। তাহলে 12টা ওয়ার্মে 1% হিমোগ্লোবিন সে নষ্ট করতে পারে। আমাদের বলেছিলাম যে অ্যানিমিয়া, আমাদের দেশে মেয়েদের অ্যানিমিয়া হওয়ার প্রধান কজ কি? আমরা বলেছিলাম হুক ওয়ার্ম ইনফেস্টেশন। এইটাই হচ্ছে সেই হুক ওয়ার্ম। আপনি লিখে রাখেন পেজ নাম্বার 121-এ, মোস্ট কমন কজ অফ অ্যানিমিয়া ইন ফিমেল ইন বাংলাদেশ, ঠিক আছে। এরপরে নিউট্রিশনাল ডিফেক্ট, ক্রনিক ব্লাড লস, পরেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন দেখেন, এপিগ্যাস্ট্রিক টাইটানাস করতে পারে, পিউরি লাইক সিনড্রোম। তারপরে হাইপোঅ্যাসিডিটি, বাওয়েলস আর জেনারেলি কনস্টিপেটেড। দেখেন ইফেক্টস অফ অ্যানিমিয়া, অ্যানিমিয়া হলে কি কি ইফেক্ট হবে দেখুন। ইফেক্টস অফ অ্যানিমিয়া, এই যে এখানে পয়েন্টগুলো আছে, কলোনাকিয়া, প্রোট্রুবারেন্ট অ্যাবডোমেন, ইনসিবিয়াস হাইপারকাইনেটিক সার্কুলার স্টেট, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ চাইল্ড ইজ রিটার্ডেড। এই কথাগুলো মূলত অ্যাঙ্কেলোস্টোমা থেকে মোটামুটি সবগুলোই পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস একটু চলে আসেন, এখানকার কিছুই পড়তে হবে না, আপনি শুধু
হ্যাবিটাট সিকাম এবং নামিত আপনার ভার্মিকুলারিস মানে ভার্মিও ফর্ম অ্যাপেন্ডিক্সে থাকে, সিকাম এবং অ্যাপেন্ডিক্সের মধ্যে সে থাকে। এবং আপনার ডান পাশে দেখেন প্যারাসাইট কজিং অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের মধ্যে তার নামটা আছে। এবং এটা মনে রাখবেন কিভাবে, TEA ট্রাইসোরিয়াস ট্রাইসোরিয়া এন্টারবেস ভার্মিকুলারিস অ্যাসকারিস লাম্ব্রিকটিস, TEA প্যারাসাইটস কজিং অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। একটু আগে পড়ে আসছেন সেই টি। অ্যাসকারিস লাম্ব্রিকটিসটা একবার শুধু রিডিং দিবেন, 1 নম্বর লাইনটা লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল নেমাটোড, 4 নম্বর লাইনটা আন্ডারলাইন করেন, ইনফেক্টিং এজেন্ট এমব্রয়ডারি এগ। 6 নম্বর লাইনটা দেখেন, মাইগ্রেশন অফ লার্ভা থ্রু লাংস, লাংসে সে লার্ভাটা যায়। তারপরে দেখেন ক্লিনিক্যাল ফিচার, একটা স্টার। ক্লিনিক্যাল ফিচার, ডিউ টু দ্য মাইগ্রেটিং লার্ভা অ্যাসকারিস নিউমোনিয়া, অ্যাসকারিস লার্ভা প্রেজেন্ট ইন স্পুটাম এন্ড ইউরিন। ইউরিনে পাওয়া যায়, স্পুটামে পাওয়া যেতে পারে। পেজ নম্বর 122, উচেরিয়া ব্যানক্রফটি। উচেরিয়া ব্যানক্রফটি ট্রিপল স্টার। প্রথম যে দুইটা লাইন আছে একদম আলোচনার শুরুতে, দ্বিতীয় লাইনে দেখেন লেখা আছে অভোভিভিপ্যারাস, ওভিপ্যারাস, ভিভিপ্যারাস, অভোভিভিপ্যারাস। এই কথাগুলো পরীক্ষার জন্য লাগে। এটা আমরা স্লাইডের মধ্যে প্রথমে দেখিয়েছি, আপনি সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। অভোভিভিপ্যারাস। তারপরে দেখেন পরের কথাটা কি লেখা, মাইক্রোফাইলারি ক্যান মুভ বোথ উইথ এন্ড এগেইনস্ট দ্য ব্লাড স্ট্রিম। ব্লাড স্ট্রিম দিয়ে যেতে পারে, ব্লাড স্ট্রিমের বিপরীতে আসতে পারে। লাইফ সাইকেল, ডেফিনেটিভ হোস্ট মানুষ, আর ইন্টারমিডিয়েট হোস্ট মস্কুইটো। ফাইলারিসিসে চলে আসেন। এর মাঝে প্যাথোজেনেসিসের যে লাইনটা আছে, প্রথম প্যারাটা, প্যাথোজেনেসিস এন্ড এপিডেমি ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর প্রথম প্যারাটা, প্রথম দুই লাইনের একটা প্যারা আছে না, এটা লাগবে। তৃতীয় প্যারা উলবাকিয়া, এইটার প্যারাটা লাগবে। উলবাকিয়া স্পিসিস আর রিকেটশিয়া লাইক ব্যাকটেরিয়া, আমরা বলেছিলাম রিকেটশিয়ার প্রজাতিগুলো লাগবে। রিকেটশিয়া কি কি ছিল, উলবাকিয়া, আর্লিকিয়া, অ্যানাপ্লাজমা ছিল না, এই উলবাকিয়া হচ্ছে এক ধরনের রিকেটশিয়া। কারো শরীরে যদি এলিফ্যান্টিয়াসিস হয় বা উচেরিয়া ব্যানক্রফটি হয়, তার চামড়ার উপরে এই ব্যাকটেরিয়া অ্যাটাক করে, তার নাম হচ্ছে উলবাকিয়া। তারপরের প্যারা টপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই কাফিং এন্ড হুইজিং। পালমোনারি ইওসিনোফিলিয়া হতে পারে যদি কারো শরীরের মধ্যে উচেরিয়া ব্যানক্রফটি অ্যাটাক করে। ল্যাবরেটরি ডায়াগনোসিস, থিক ব্লাড ফিল্ম করা হয়, ওষুধ সকালে খাওয়ানো হয়, রাত্রেবেলা ব্লাড স্মেয়ার নেওয়া হয়, যাতে ওষুধ শরীরে কাজ করবে, টিস্যুতে গিয়ে সেই টিস্যু থেকে খুঁচিয়ে খুঁচিয়ে এই অর্গানিজমকে ব্লাডের মধ্যে পাঠিয়ে দেয়। পেজ নাম্বার 123, ট্রিটমেন্ট, একটা শব্দ, ডাইইথাইল কার্বামাজিন। ডিফারেন্স বিটুইন অকাল ফাইলেরিয়া এবং ক্লাসিক্যাল ফাইলেরিয়ার মাঝখানে ডিফারেন্স, অকাল এবং ক্লাসিক্যাল ফাইলেরিয়ার মাঝখানে ডিফারেন্স দেখেন। এর মাঝে 1 এবং 4 নম্বর পয়েন্টটা পড়বেন, অনলি 1 এবং 4 নম্বর পয়েন্ট, অনলি 1 এবং 4 নম্বর পয়েন্ট, 1 এবং 4। কজ কি, ক্লাসিক্যাল ফাইলেরিয়ার মধ্যে ডবল অ্যাডাল্ট ওয়ার্ম থাকবে, আর অকালটা হচ্ছে মাইক্রোফাইলেরি থাকবে। আর ক্লাসিক্যাল ফাইলেরিয়াতে ব্লাডের মধ্যে পাওয়া যাবে ক্লাসিক্যাল ফাইলেরিয়া, আর অকাল ফাইলেরিয়ার মধ্যে এফেক্টেড টিস্যুর মধ্যে আপনি মাইক্রোফাইলেরি পাবেন। ঠিক আছে, টিস্যুর মধ্যে মাইক্রোফাইলেরি পাবেন, এই কথাটাই লাগবে। পেজ নম্বর 123 নিচের দিকে দেখেন মাইক্রোফাইলেরিয়ার কার কার ক্ষেত্রে পাওয়া যায়। মাইক্রোফাইলেরি উচেরিয়া ব্যানক্রফটিতে পাওয়া যায়, ব্রুগিয়া মালোইতে পাওয়া যায়, অনকোসার্কা ভলভুলারিসে পাওয়া যায়, ড্রাকানকুলাস মেডিনেন্সিসে পাওয়া যায়। ঠিক আছে, এই 4টা অর্গানিজমে মাইক্রোফাইলেরি তৈরি করতে পারে। এই 4টা একটা স্টার দেন, একটা স্টার। পেজ নাম্বার 125 চলে আসেন। দেখেন আমরা খুব সুন্দর করে আপনার জন্য গুছিয়ে রেখেছি স্পেশাল সাজেশনস। প্যারাসাইটস পাসিং থ্রু লাংস, লাংসে যাবে কোন কোন প্যারাসাইট, নিকেটার আমেরিকানা, অ্যাঙ্গোলোস্টোমা ডুওডেনালি, স্ট্রঙ্গালিয়া স্টারকোরালিস, অ্যাসকারিস লাম্ব্রিকটিস। আমরা বলেছি নাসা, পাশে লেখা এখানে নাসা, NASA। তারপর 2 নম্বর প্যারাসাইট দ্যাট ক্যান বি ডায়াগনোসড বাই এক্সামিনেশন স্পুটাম। স্পুটাম এক্সামিনেশন করে 2 নম্বরটা দেখেন, স্পুটাম এক্সামিনেশন করে কি কি কাকে কাকে পাওয়া যায়। এন্ডামিবা হিস্টোলাইটিকা, এখানেকোকাস গ্রানুলোসাস, প্যারাগোনিমাস ওয়েস্টারমেনি। এই 2 নম্বরটাও 1 নম্বরের সাথে যোগ হয়ে যাবে। স্পুটাম এক্সামিনেশন করে পাওয়া গেলে তাহলে সে লাংসে যায় না, লাংসে না গেলে আপনি স্পুটাম এক্সামিনেশন কিভাবে পাবেন। যদি পরীক্ষায় আসে কাদেরকে কাদেরকে স্পুটাম এক্সামিন করে পাওয়া যায়, সেক্ষেত্রে উপরের গুলো ট্রু হবে, মানে 1 নম্বরে ট্রু হবে, 2 নম্বরে ট্রু হবে। বুঝতে পারছেন ঘটনাটা। তারপরে প্যারাসাইটস ফাউন্ড ইন ব্লাড, ব্লাডে কারা কারা পাওয়া যায় 5টা নাম আমরা দিয়েছি। এর সাথে আপনি 95 নম্বর পেজে যে লিখেছেন আপনার প্যারাসাইটস প্রোটোজোয়া ফাউন্ড ইন ব্লাড, এটা যোগ করে দিবেন। আমরা আরেকটা স্লাইড আছে, আমরা যোগ করে দিয়েছি, আমরা দেখাবো একটু পরে আপনাকে। প্যারাসাইটস কজিং ইওসিনোফিলিয়া, এই প্রশ্নের উত্তরে আপনি খেয়াল করবেন সেখানে আপনার সকল প্যারাসাইট ইওসিনোফিলিয়া করে এক্সেপ্ট
লিশমেনিয়া, সে ইসিনোপেনিয়া করে, ইসিনোফিল কাউন্ট কমে যায়। ইসিনোফিল কাউন্ট সবাই বাড়ায় এক্সেপ্ট লিশমেনিয়া, এই কথাটা দেখে আপনি আনসার করবেন, ঠিক আছে? প্যারাসাইটস কজিং এনিমিয়া, এই প্রশ্নের উত্তরে সবগুলো ট্রু দেওয়াটাই উচিত, কারণ এত বেশি তথ্য আপনি মনে রাখতে নাও পারতে পারেন। প্যারাসাইটস কজিং এনিমিয়া আসলে সবগুলো ট্রু দেওয়া উচিত। ইওসিনোফিল কাউন্ট থাকে না, জিরো হয়ে কমে যায় লিশমেনিয়াতে। ডায়রিয়া করে কোন কোন প্যারাসাইট? ট্রিপল স্টার। ডায়রিয়া করে কারা? ট্রিপল স্টার, খুবই ইম্পর্টেন্ট। জুনোটিক ডিজিজ কার কার আছে ভালো করে খেয়াল করে দেখেন, রেবিস, প্লেগ, অ্যানথ্রাক্স, ব্রুসেলা, এখানোককাস, লুশমেনিয়া, ট্রিপোনোসোমা, ট্রাইসিনেলা, এদের জুনোটিক মানে অ্যানিমেল থেকে আসে। ভেক্টর বর্ন ডিজিজ কারা কার? ম্যালেরিয়া, কালাজ্বর, মানে কোন কোন ভেক্টরের মাধ্যমে ছড়ায়, এই নামগুলো একটু ভালো করে খেয়াল রাখেন। মসকিটো বর্ন কারা? আর প্যারাসাইটস এন্টারিং থ্রু ইনোকুলেশন অফ স্কিন, স্কিনকে ইনোকুলেট করে, মানে অন্য কেউ স্কিনকে ছিদ্র করবে, এরা ঢুকবে। কিন্তু সরাসরি স্কিনকে ছিদ্র করে ঢুকে যায় কারা কারা? অ্যাঙ্গোলোস্টোমা ডিউডেনালি, নিকেটার আমেরিকানা, আপনার সঙ্গালিয়াস টার্কোরালিস, আর কিউটেনিয়াস নার্ভা মাইগ্রেন্স, সিটোসোমা, ঠিক আছে? ঠিক আছে, মনে রাখবেন এটা। অ্যাঙ্গোলোস্টোমা ডিউডেনালি যার আনসার, তার আনসার, নিকেটার আমেরিকানাও তার আনসার, এরা দুই ভাই এক জায়গায় একসাথে থাকে, ঠিক আছে? এরপরে দেখেন প্যারাসাইটস ফাউন্ড ইন ব্লাড, এটা আমরা একটা স্লাইড দিয়েছি আপনাকে এজ এ হোল। এই যে এখানে 7টা প্যারাসাইটের নাম আছে, আপনি মুখস্থ রাখবেন। প্লাজমোডিয়াম তো জানেন, লিশমেনিয়া এটাও জানেন, উচিরের ব্যানক্রফটি আপনার মনে আছে, বাকি নামগুলো আপনার অপরিচিত। কি কি? ট্রিপোনোসোমা, সে ব্লাডে থাকে, চ্যাগার ডিজিজ করে। ব্রুগিয়া মালুই, লুয়া লুয়া, সে চোখেও থাকে, ব্লাডেও থাকে। বেবেশিয়া ব্লাডে থাকে। ইন্টেস্টিনাল ফ্লাজিলেট কারা? আমরা বলেছিলাম মনে রাখার জন্য ইসিজি। ওর ইন্টেস্টিনাল প্রোটোজুয়া, ফ্লাজিলেট মানে যারা তাদের ফ্লাজেলা আছে। জিয়ারডিয়া, ট্রাইকোমোনাস, এন্টেরোমোনাস, তারপরে অ্যানভেডোমোনাস, নামের সাথে ইন্টেস্টিনালিস থাকবে, বা হোমিনিস থাকবে অথবা ইন্টেস্টিনালিস থাকবে। আর ডায়ান্টামিবা, ফ্রাজিলিস, আরেকটা হচ্ছে চিলোমেস্ট্রিক্স, মেজনিলি, নামগুলো একটু অপরিচিত কিন্তু বারবার দেখতে দেখতে আপনার মনে হয়ে যাবে। প্যাথোজেনিক ফ্রি লিভিং এমিবা, ইনফিনিটি স্টার, অ্যাকান্থেমিবা, নেগ্লেরিয়া ফালুরি, বেলামুথিয়াম মান্ডিলারিস, আর একটা সেপিনিয়া পিডেটা, ইনফিনিটি স্টার। প্যারাসাইটস কজিং অটো ইনফেকশন মনে রাখবেন চেস্ট দিয়ে, চেস্ট, CHEST, চেস্ট। এরপরে আসেন সিস্ট ফাউন্ড ইন স্টুল, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় মাঝে মাঝে আসে, রেসিডেন্সি পরীক্ষায়। এন্ডোমা ভেসিওলাইটিকা, জিয়ার্ড ইন্টেস্টাইনালিস, ব্যালান্টিডিয়াম কোলাই, এন্ডো লিমেক্স নানা, আইসোস্পোরা বেলি। প্যারাসাইটস ইনফেক্ট CNS, TTN, TNT দিয়ে মনে রাখতে পারেন, TNT, T দিয়ে দুইটা, N দিয়ে দুইটা। টক্সোপ্লাজমা, ট্রিপোনোসোমা ক্রুজি, নেগ্লেরিয়া ফাউলেরি, আর নেগ্লেরিয়া আলাদা করে দিয়েছে, নেগ্লেরিয়া ফাউলেরি, TNT, মনে রাখবেন TNT। প্যারাসাইটস কজ অ্যাকিউট অ্যাবডোমেন, ACE ইনহিবিটর, ACE, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, আপনার ক্লোরোকিস সাইনেন্সিস, এন্ডোমা ভেসিওলাইটিকা, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস। প্যারাসাইটস কজিং সার্জিক্যাল জন্ডিস, এটা আমরা আপনাদের শীটে দিয়ে দিছি 126 নম্বর পেজ, ঠিক আছে? ক্লোরোকিস সাইনেন্সিস, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, ওবিস্টোরকিস ভেরিনিয়ার, ফেসিয়াল হেপাটিকা। প্যারাসাইটস ক্যান ইনফেক্ট দ্য লিভার, এই কথা লিখতে হবে আপনাকে 126 নম্বর পেজে। প্লাজমোডিয়াম, এন্ডোমা ভেসিওলাইটিকা, লিশমেনিয়া ডোনাবেনি, ক্রিপ্টোকক্কাস, পারভাম, হোমিনিস, এন্ড গ্রানুলোসাস, সিটোসোমা ম্যানসনি, আপনার ক্লোরোকিস সাইনেন্সিস, ফেসিয়াল হেপাটিকা, এরা হচ্ছে লিভারকে ইনফেক্ট করে। পরীক্ষা এটা মাঝে মাঝে আসে হঠাৎ হঠাৎ। প্যারাসাইটস ক্যান ইনফেক্ট দ্য লিভার। এরপরে দেখেন প্যারাসাইটস কজিং এনিমিয়া, আমরা আবারও দিয়েছি এই স্লাইডটা। এই মানে এনিমিয়া করে কারা, এই প্রশ্নের সবগুলো ট্রু দেওয়া ভালো, না পারলে কারণ এটি মনে রাখা আলাদা করে, মনে রাখাটা সহজ না, কঠিন। তাহলে প্যারাসাইটোলজি প্রথমে এই 125-126 নম্বর পেজে আপনি ভালো করে ঝাড়া মুখস্থ করে 6টা প্রোটোজোয়া, 6টা হেলমিন পড়বেন। পড়ার পর আপনি কোশ্চেন সলভ করবেন। কোশ্চেন সলভ করলে আপনি খুব স্ট্রেংথ পাবেন। আরো একবার রিভিশন দিয়ে আপনি ভাইরোলজিতে ঢুকে যাবেন। সবাইকে ভাইরোলজি অংশে স্বাগত। তো ভাইরোলজি অংশ থেকে মোটমাট 15টি প্রশ্ন হয়ে থাকে। 15টি প্রশ্নের অংশ থাকে। এই 10টি টপিক আমাদের বোর্ডে দেখেন আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই 10টি টপিক, এই 10টি টপিকের নাম আপনি আপনার পেজ নাম্বার 137, পেজ নাম্বার 137 আপনি সুন্দর করে নোট করে রাখুন। পেজ নাম্বার 137 ভাইরোলজির শুরু, যেখানে এই ভাইরোলজি অংশটাতে আপনি আপনার তথ্যগুলো সুন্দর করে নোট করে রাখুন। দেখেন পেজ নাম্বার 137-এ দেখেন ছোট্ট জায়গা আছে, 10টি টপিকে লেখার জন্য আমরা জায়গা রেখেছি। সবার আগে লিখবেন কোভিড-19, সবার আগে লিখবেন কোভিড-19। এটা আমরা গুছিয়ে দিয়েছি আপনাদের শীটের মধ্যে। এই পেলেও আমাদের সবার আগে লিখবেন কোভিড-19। তারপরে হেপাটাইটিস সম্পর্কে আপনি পড়াশোনা করেন বাসায় বসে। তারপরে আপনি HIV এবং HTCLV, এই 3টা টপিক পড়ার পর পুরো ভাইরোলজি অর্ধেক হয়ে যাবে। বাকি অর্ধেকের মধ্যে
অর্ধেক, বাকি অর্ধেকের অর্ধেক অংশ জুড়ে আছে ভ্যাকসিন, যেটা আমরা পেজ নাম্বার 21 আমরা সুন্দর করে আলোচনা করেছি আপনার জন্য, পেজ নাম্বার 21। এরপরে পেরিনেটাল ট্রান্সমিশন শেষের দিকে আপনি পাবেন, একদম শেষের দিকে আমাদের আজকের লাস্ট স্লাইডের বিষয়ে ইনক্লুশন বডি সম্পর্কে আপনি পড়বেন, আমরা গুছিয়ে দিব আপনাকে। আপনি জেনারেল ভাইরোলজি সম্পর্কে পড়বেন, জেনারেল ভাইরোলজি অংশের মধ্যে প্রিয়ন পড়বেন, রেপ্লিকেশন অফ ভাইরাস, ল্যাটিন ইনফেকশন সম্পর্কে পড়বেন, রেস্ট অফ দ্য ডিএনএ ভাইরাস, বাকি ডিএনএ ভাইরাস সম্পর্কে আপনি জানবেন, রেস্ট অফ দ্য আরএনএ ভাইরাস সম্পর্কে আপনি জানবেন। জানার পরে প্রিভিয়াস কোশ্চেন সলভ করলেই ভাইরোলজি অংশের সমাপ্তি। এছাড়াও আমরা গুছিয়ে দিব সুন্দর করে আপনাকে, ধাপে ধাপে আপনার পড়তে একটুও বোরিং লাগবে না, বিরক্ত লাগবে না, এবং একবারের জন্য মনে হবে না আপনি অমৃত ছাড়া অন্য কিছু পড়ছেন। আজকে আমরা অমৃতের স্বাদ দিতে নিয়ে এসেছি আপনার কাছে ভাইরোলজি। দেখেন পেজ নম্বর 138 নম্বর পেজে একটু আসেন, পেজ নম্বর 138, বেসিক ভাইরোলজি। একটু খেয়াল করেন ভালো করে, বেসিক ভাইরোলজি। ভাইরাসকে বলা হচ্ছে অ্যাসেলুলার স্ট্রাকচার। ভাইরাস কি ধরনের স্ট্রাকচার? অ্যাসেলুলার স্ট্রাকচার। ভাইরাসের কোনো সেল নাই, অর্থাৎ ভাইরাসের কোনো সেল নেই, কিছু জড় বৈশিষ্ট্য আছে, কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে। কিছু বৈশিষ্ট্য জ্বরের সাথে যায়, কিছু বৈশিষ্ট্য জীবের সাথে যায়, মানে লিভিং কিছু বৈশিষ্ট্য তার আছে, কিছু আছে তার নন লিভিং বৈশিষ্ট্য। এই জন্য ভাইরাসকে লিভিংও বলা যাচ্ছে না, নন লিভিংও বলা যাচ্ছে না, দুইয়ের মাঝামাঝি একটা স্থান, তাকে বলা হচ্ছে অ্যাসেলুলার। আমরা একটা প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনারা অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইটের নাম বলেন, 1 নম্বর বলবেন রিকেটশিয়া, 2 নম্বর ক্লেমাইডিয়া, 3 নম্বর বলবেন ভাইরাস। এই সেই ভাইরাস, এরা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। তারপরে পয়েন্টটা দেখেন, ভাইরাসে রেপ্লিকেট টু প্রডিউস হান্ড্রেডস অফ প্রোজেনি ভাইরাস। প্রোজেনি ভাইরাস মানে কি? প্রোজেনি ভাইরাস মানে বাচ্চা ভাইরাস। ভাইরাসের বাচ্চাকে বলা হয় প্রোজেনি ভাইরাস। এখন যে কি সুন্দর সুন্দর নাম মানুষ ডাকে, মানুষকে বিভিন্ন নামে ডাকে, নাম তো মনেই থাকে না। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, কেমিস্ট্রি বইয়ে ছিল লোহার আকরিকের নাম কি কি? লোহার আকরিকের নাম ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট। তো এই 3টা নামকে সংক্ষেপে মনে রাখতাম মেহেলি। তো আমার এক প্রিয় বান্ধবী আমাকে বললো যে তার যদি বাচ্চা কাচ্চা হয়, সেই বাচ্চা কাচ্চার নাম রাখবে মেহেলি। লোহার আকরিকের নাম মনে রাখার জন্য কি আবেগ! সে এখন পরের স্ত্রী। তবে এখন বড় হওয়ার পর আমি দেখলাম আমার এক কলিগের নাম মেহেলিনা, মানে মেহেলিনা। তো এই এই যে নামের যে ব্যাপার স্যাপার, নামের যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশন অনেক কিছু। তো কারো বাচ্চা কাচ্চার নাম যদি প্রোজেনি হয়ে যায়, আপনি মন খারাপ করবেন না, প্রোজেনি নামটাও কারো বাচ্চা কাচ্চার নাম হতে পারে। এরপরে আসেন পয়েন্ট নাম্বার 3, ক্যানট গ্রো ইন আর্টিফিশিয়াল মিডিয়া। ভাইরাস আর্টিফিশিয়াল মিডিয়াতে গ্রো করতে পারে না। ভাইরাস আর্টিফিশিয়াল মিডিয়াতে গ্রো করতে পারে না, কোনো মিডিয়াতে গ্রো করতে পারে না। তাকে গ্রো করার জন্য কোনো সেলের ভিতরে, লিভিং বডির ভিতরে লিভিং বডিকে উপহার দিতে হয়। ভাইরাসকে যদি কোনো সেল দেন, কোনো সেলের ভিতরে যদি ভাইরাস দেন, অথবা কোনো একটা জায়গার মধ্যে লিভিং বডি আছে সেখানে ভাইরাস দেন, ভাইরাস সেখানে বেঁচে দেখিয়ে দিবে যে আমি বেঁচে আছি। কিন্তু ভাইরাস কোনো লিভিং বডি ছাড়া স্বাধীন অস্তিত্ব নিয়ে বাঁচতে পারে না। এই জন্য ভাইরাসকে সেলুলার বলা হয় না, এসেলুলার মানে নন লিভিংও বলা হয় না। এরপর দেখেন পয়েন্ট নাম্বার 4, ভাইরাস আর স্ট্রংলি অ্যান্টিজেনিক। ভাইরাস আর স্ট্রংলি অ্যান্টিজেনিক। ভাইরাস একটা শরীরে ঢুকলে, একটা ব্যাকটেরিয়া শরীরে ঢুকলে লুকিয়ে থাকতে পারে, কিছু নাও হতে পারে আপনার শরীরে, কিন্তু ভাইরাস একটা শরীরে ঢুকলে আপনার অনেক কিছু হয়ে যাবে, তার বিরুদ্ধে শরীর অ্যান্টিবডি তৈরি করবেই। এটাকে বলা হচ্ছে স্ট্রংলি অ্যান্টিজেনিক প্রপার্টি। পয়েন্ট নাম্বার 5 দেখেন, ভাইরাসকে বলা হয় ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। ভাইরাসে কোনো সাইটোপ্লাজম নাই, মাইটোকন্ড্রিয়া নাই, রাইবোজোম নাই। অর্থাৎ ভাইরাস সবকিছু নিয়ে কোনো একটা লিভিং বডির ভিতরে ঢুকে তার নিউক্লিয়াসকে সে ক্যাপচার করে তার মাথায় বন্দুক থেকে বাকি সবকিছু করে, অনেকটা ঘর জামাইয়ের মতো। কোনো কিছু সবকিছু নিয়ে শ্বশুর বাড়িতে ঢুকে যায়, বাকি সব ওই শ্বশুর বাড়ির সম্পত্তি তার সম্পত্তি। এই জন্য ভাইরাসকে বলা হয় পরদেশি বাবু। বুঝতে পারছেন? পরদেশি বাবু আগেকার মুভিগুলোতে দেখবেন, পরদেশি বাবু আসতো, কোনো মধ্যে একটা ব্রিফকেস একটা লুঙ্গির একটা পাঞ্জাবি নিয়ে আসতো, আইসা নদীর তীরবর্তী কোনো একটা বাড়িতে কোনো একটা মানুষকে পটিয়ে পাঠিয়ে তার বাড়িতে ঢুকে বাকি সবকিছু করতো। দেখবেন নদী তীরবর্তী অঞ্চলের মানুষের বেশিরভাগই শ্বশুর বাড়ি অরিজিন। এরপরে দেখেন পয়েন্ট নাম্বার 10 নম্বর পয়েন্ট, স্ট্রাকচারস। একটা বস্তুকে ভাইরাস বলতে গেলে 2টা পয়েন্ট থাকা লাগবে। 1 নম্বর পয়েন্ট কি? নিউক্লিয়ার কোর, আর একটা হচ্ছে সারাউন্ডিং ক্যাপসিড। একটা হচ্ছে নিউক্লিয়ার কোর, একটা হচ্ছে সারাউন্ডিং ক্যাপসিড। কোনো একটা বস্তুকে ভাইরাস বলতে গেলে 2টা উপাদান থাকতেই হবে, হয় নিউক্লিয়ার কোর এবং ক্যাপসিড। নিউক্লিয়ার কোর এবং ক্যাপসিড ছাড়া কোনো বস্তুকে ভাইরাস বলা যাবে না। নিউক্লিয়ার কোর এবং ক্যাপসিড ছাড়া কোনো বস্তুকে ভাইরাস বলা যাবে না। তো
তো নিউক্লিয়ার কোর এবং ক্যাপসিড, নিউক্লিয়ার কোরের মধ্যে আবার দুই প্রকার আছে, ডিএনএ অথবা আরএনএ। একটা ভাইরাসে ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে না। একটা ভাইরাসের ডিএনএ এবং আরএনএ কখনোই একসাথে থাকে না, হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। এই জন্য পৃথিবীতে ভাইরাস কয় প্রকার? অনলি দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। কয় প্রকার বলেন? দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস সেই ক্লাসিফিকেশন আমরা যাব পরে। তার আগে আমরা যে কথাটা বলতে চেয়েছি যে ভাইরাস যেহেতু নিউক্লিয়ার কোর আর ক্যাপসিড ছাড়া বলা যাচ্ছে না, তাহলে নিউক্লিয়ার কোর বা ক্যাপসিড বিহীন পদার্থকে কি বলে? যে পদার্থের নিউক্লিয়ার কোর নাই তাকে কি বলে? যার ক্যাপসিড নাই তাকে কি বলে? নিউক্লিয়ার কোর বিহীন যে পদার্থটা তার নাম হচ্ছে প্রিয়ন। এই বইয়ের 138 নম্বর পেজে একদম শেষে দেখেন লেখা আছে, 138 যে লেখাটা আছে তার উপরে দেখেন লেখা আছে প্রিয়ন।